হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি আপাতত হচ্ছে শামির ইমতিয়াজ ভাইকে আপাতত মিউট করলাম, কারণ নয়েজ আসতেছিল। সো আপনি যদি কথা বললেন, আমি কাইন্ডলি হচ্ছে আপনাকে আনমিউট করে দিব, কোনো প্রবলেম নেই। ওকে। আচ্ছা, এমনিতে আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছি? জি ভাইয়া। ওকে। সো আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই ভালো আছি? আলহামদুলিল্লাহ ভালো। জি আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে ভালো আছি। আম আমি মোহাম্মদ সাদমান সাকিব। প্রবাবলি আমার পরিচয় হয়তোবা অনেকে জানেন, অনেকে জানেন না। আমি ডেভিস স্কিলে কম্পিটিটিভ প্রোগ্রামিং ট্রেনার। সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ছিলাম প্রায় ২ বছর স্যামসাং আর&ডি ইনস্টিটিউটে। এখন পেন্টা গ্লোবালে সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করছি। আমি আমার অনার্স কমপ্লিট করি ঢাকা ইউনিভার্সিটি থেকে। আমার ব্যাকগ্রাউন্ড ছিল কম্পিউটার সায়েন্স। আর কম্পিটিটিভ প্রোগ্রামিং এর সাথে প্রায় আজকে ৪ থেকে ৫ বছর যাবৎ আমি আছি। অবভিয়াসলি ভার্সিটির শুরু থেকে আমি কম্পিটিটিভ প্রোগ্রামিং এর সাথে একেবারেই ফার্স্ট ইয়ার থেকে ছিলাম না, কারণ প্রোগ্রামিং সম্পর্কে আমার আগে নলেজ ছিল না। সো ভার্সিটিতে আসার পর প্রোগ্রামিং সম্পর্কে নলেজ নেয়ার পর এটা আসলে ভালো লাগলো। তারপর আসলে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর সাথে আসা, বাট প্রবলেম সলভিং ব্যাকগ্রাউন্ডটা আমার কলেজ থেকে ছিল, বাট কোডিং এর সাথে আমার পরিচয় ছিল না। ওকে, সো শর্ট ইন্ট্রোডাকশন। আপনারা কে কোন ইউনিভার্সিটি থেকে বা সে কোনো কলেজ যদি হয় বা স্কুল যদি হয় বা কেউ যদি কোনো সফটওয়্যার ফার্মে কাজ করে থাকেন বা ডিফারেন্ট কোনো ফার্মে যদি আপনারা থাকেন, আপনাদের আইডেন্টিটিটা একদম সংক্ষেপে হচ্ছে আমাকে চ্যাট বক্সে জানাইতে পারেন, অথবা কেউ যদি চান কমফোর্টেবল ফিল করেন ভয়েসেও জানানো যাবে, সেটা প্রবলেম নেই। নাভিদ আল ফাইয়াজ প্রফি, হ্যাঁ ভাই, আমি তোমাকে প্রবাবলি চিনি। হ্যাঁ, ওকে, ফ্রম ডিআইইউ। সাব্বির খান, গোলাম মাওলা ফ্রম ডিআইইউ। ড্যাফোডিল, সাইফুল ইসলাম, আইএসটিটি। ওকে, আইএসটিটির ফুল মিনিংটা যেন কিভাবে আমাকে একটু কাইন্ডলি বলতে পারবা? আহ, শরীফুল ইসলাম, ইউআইটিএস, হ্যাঁ চিনি। এস এম আসিফ হোসেন ফ্রম লেজেন্ড অফ ইনস্টিটিউট টেকনোলজি জার্মানি। জার্মানির একজন ভাই আমার ছিলেন, বিগিনার ব্যাচের স্টুডেন্ট ছিলেন। সাইফুর রহমান ভাই, ওপেন ইউনিভার্সিটি ডিপ্লোমা প্রোগ্রাম, নাইস। নুরুদ্দিন ভাই, ডুয়েট। ডুয়েটের মোহাম্মদ আতিকুর রহমান ভাইকে চিনেন? আতিকুর রহমানকে আমার স্টুডেন্ট ছিল। মোহাম্মদ, ফুল নেমটা আসুন এখানে, ফ্রম আইইউবি। মোহাম্মদ রিদওয়ান ফ্রম আইইউবি। ওকে। সামান্তা সৃষ্টি ফ্রম এইচএসটিইউ। ওকে। সামিউল ইসলাম ফ্রম সিইউ। শামির ইমতিয়াজ ফ্রম এনএসটিইউ। শাহরিয়ার কবির, খুলনা ইউনিভার্সিটি। সুজন কুমার দে, সিটি ইউনিভার্সিটি। সাইম সরকার, ইউনাইটেড। মনোরঞ্জন সরকার, কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। পূজা, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ। ওকে। সুস্মিতা দেবনাথ, ইউনাইটেড ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল। ওবায়দুল্লাহ, ন্যাশনাল ইউনিভার্সিটি। ইখতিয়ার উদ্দিন, গ্রিন ইউনিভার্সিটি। ওকে। ইমরুল। ওকে, অনেক অনেক অনেকে আছেন এখানে। নাজমুস সাকিব, ইউআইটিএস। আলামিন, ডিআইইউ। আবু হানিফ, ওপেন ইউনিভার্সিটি। ওকে, ফাইন। আদনান মেহেদি, ফেনী গভর্নমেন্ট কলেজ। ওকে। সো আমরা কি এখানে কেউ আছি যে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না, মানে আমাদের ব্যাকগ্রাউন্ড অ্যাকচুয়ালি সায়েন্সের না, এরকম কেউ? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া আমি মোহাম্মদ শফিকুল ইসলাম। আমি একটা জি সফটওয়্যার কোম্পানিতে আছি। আর জি, পাশাপাশি ভাইয়া আমি নর্দার্ন ইউনিভার্সিটিতে পড়তেছি আর কি, এবার ফাইনাল ফাইন, ইয়ারে। খুবই ভালো। আচ্ছা আচ্ছা, আপনার হচ্ছে মেজর কোন মেজর কম্পিউটার সাবজেক্টে? সায়েন্স। কম্পিউটার সায়েন্স, ফাইন, খুবই ভালো। জি ওকে, ভাইয়া, সফটওয়্যার ফার্মে আপনি বেসিক্যালি কি নিয়ে কাজ করতেছেন? আপনার স্ট্যাকটা কি? আমি ভাইয়া ওয়েব ডেভেলপার হিসেবে আছি। আচ্ছা আচ্ছা, ফাইন, গুড। জি ভাই, আপনার প্রশ্নটা কাইন্ডলি একটু। প্রশ্ন প্রশ্নটা ছিল হচ্ছে প্রবলেম। ভাইয়া যে ওই যে আপনাদের যে কোর্সটা ছিল কম্পিটিটিভ প্রোগ্রামিং জি বিগিনার, জি। ওইটা ক্লাসটা কবে শুরু হলো ভাইয়া? আম, আচ্ছা, এটার ক্লাসটা প্রবাবলি এপ্রিল মে থেকে শুরু হওয়ার কথা। আমাদের যে ইমিডিয়েট টেক্সট ব্যাচটা, সেটা মে থেকে ক্লাস শুরু করব আমরা। বিগিনার ব্যাচটা, ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স সম্পর্কে আমরা এখনো শিওর না, কারণ আমরা আসলে ওই পরিমাণ ইন্টারমিডিয়েটের জন্য আমাদের বেশ কিছু রিকোয়েস্ট অলরেডি জমা পড়ছে, বাট অ্যাডভান্স কোর্সটা আমরা প্রবাবলি এই বছর নতুন করে কোর্স আমরা চালু করবো না, আমাদের প্ল্যান নাই। বাট যদি এরকম হয় যে আমরা প্রচুর আগ্রহী স্টুডেন্ট পাই, তখন আমরা অ্যাডভান্স কোর্সটাও ছাড়বো। রানিং অলরেডি আমরা একটা অ্যাডভান্স কোর্স অ্যাকচুয়ালি চালু রাখছি, যেখানে ক্লাস চলতেছে, প্রায় 10টার মতো ক্লাস
শেষ হয়ে গেছে। হ্যাঁ, কারণ বিগিনারে এবারে তো আপনি এই কোর্সটা নিবেন মেবি। হ্যাঁ, ইনশাল্লাহ আমি নিব। জি, ওটাই আমি এনরোল করছি অলরেডি আর কি। ওকে, জন্য ওকে, থ্যাংক ইউ। আর হচ্ছে ওকে। নরমালি এখন আমরা কোর্স নিচ্ছি আমি, শাহরিয়ার হোসেন সজীব ও আমারই ফ্রেন্ড, গুগলে আছে এখন, গুগল তাইওয়ান। আর আগে ছিল আমাদের কুয়েটের একটা ছেলে ছিল, ওর নামটা এক্স্যাক্টলি খেয়াল নাই আমার। আর ধ্রুব নিত ক্লাস, ধ্রুব তো চলে গেছে, ধ্রুব আপাতত নাই। তো আমরা আপাতত দুইজন আছি। ধ্রুব কালাই ভদ্রে কোর্স নিতে পারে, বাট আমি এখন শিওর না ধ্রুবর ব্যাপারটা, ধ্রুবর অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করে আর কি। ওকে, ফাইন। আমাদের আজকের ওয়েবিনারটা বেসিক্যালি আমি আগেই বলে রাখি, কারণ অনেকের টাইমলাইন রিলেটেড ইস্যু থাকতে পারে বা অনেকের আরো ডিফারেন্ট কোনো জায়গায় কাজ থাকতে পারে। সো আমরা ওভারঅল 11টা পর্যন্ত আমরা আমাদের ডিসকাশন চালাবো। আমরা ট্রাই করবো এর মাঝখানে সবকিছু শেষ করার, কারণ যেহেতু রাত হয়ে গেছে, সো আগে থেকে আমি একটা টাইমলাইন দিয়ে রাখলাম যাতে সবার সুবিধা হয়। আমি আমার অলরেডি পরিচয় দিয়ে দিছি। আর আমরা তোমার বেসিক্যালি এখানে যারা যারা পার্টিসিপেন্ট আছেন সবার অ্যাকচুয়ালি পরিচয়টা আমি নিয়ে নিচ্ছি। আর প্রথমে আমরা বেসিক্যালি কথা বলতে যাব যে হোয়াট ইজ প্রবলেম সলভিং আর বেসিক্যালি কম্পিটিটিভ প্রোগ্রামিং, এই দুইটা জিনিস অ্যাকচুয়ালি কি। সো এই দুইটার মধ্যে ফার্স্টে এদের পরিচয়টা কি, এরা আসলে কোনটা কি মিন করে, আর এদের মাঝখানে একটা সিগনিফিকেন্ট ডিফারেন্স অ্যাকচুয়ালি আছে। সো এগুলা কি। ওকে, অঙ্গন চৌধুরী। হ্যালো অঙ্গন, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, অনেকদিন পর তোমার সাথে আসলে কথা হইতেছে, যাক ভালো লাগলো। ওকে, সো ফার্স্টে আমরা একটু প্রবলেম সলভিং জিনিসটা কি সেটা সম্পর্কে একটু কথাবার্তা বলি। আমি সাধারণত যখন ক্লাস নেই, আমি ওয়ান নোটেই কমফোর্টেবল ফিল করি আর কি লেখালেখির জন্য, কারণ একদমই কোনো কিছু শেয়ার করা ছাড়া ক্লাস করতে গেলে খুবই বোরিং লাগে। সেটা আসলে ওয়েবিনার হোক বা নর্মাল ক্লাস হোক। সো কম্পিটিটিভ প্রোগ্রামিং, ওকে, আচ্ছা আচ্ছা, ওকে, লেখার টাইমটা একটু বোরিং, বেসিক্যালি কথা বলা যায় না। ওকে, ফাইন। সো প্রবলেম সলভিং অ্যাকচুয়ালি অনেক বড় একটা জিনিস। কম্পিটিটিভ প্রোগ্রামিং বলা যায় যে তার একটা ছোট, আমরা বলতে পারি যে প্রবলেম সলভিং এর উপর যদি আমরা একটা লেয়ার অ্যাড করি, ছোট্ট একটা লেয়ার অ্যাড করি, ওয়ান কাইন্ড অফ সুপারসেট বলা যায়। সো সেটাকে আমরা কম্পিটিটিভ প্রোগ্রামিং বলতে পারবো। সো প্রবলেম সলভিং স্কিলটা আসলে শুধু কোডিং রিলেটেড জায়গায় আটকায় নাই, এটা আসলে দেখা যায় যে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে পারি, বা আমরা বিভিন্ন রকম পাজেল সলভিং আমাদের এটার মধ্যে থাকতে পারে, আমাদের সে এটা ফিজিক্স অলিম্পিয়াডের প্রবলেমও হইতে পারে, বা যে কোনো জায়গার প্রবলেম। জাস্ট আমাদের যে কোনো একটা প্রবলেম যখন আমাদের সামনে দেয়া হয়, সেটাকে আমরা কিভাবে ট্যাকেল করতেছি, প্রবলেমটাকে আমরা কিভাবে ট্যাকেল করতেছি, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তোমার কাছে জাস্ট তুমি রাস্তায় নামলা এবং হুট করে বৃষ্টি নামলো, তুমি তোমার ওই মুহূর্তে তুমি ওই সিচুয়েশনটা কিভাবে ট্যাকেল দিবা। তোমার কাছে যদি ছাতা থাকে, তুমি ছাতাটা খুলে খুলে দিবা যাতে বৃষ্টি তোমার গায়ে না পড়ে, অথবা আশেপাশে যদি কোনো ছাউনি থাকে, তুমি ছাউনির নিচে যাবা আশ্রয় নেওয়ার জন্য, যেন তুমি না ভিজো। দুইটা হচ্ছে অ্যাপ্রোচ। এখন তুমি যদি না জানো যে বৃষ্টি হইলে কি করতে হয়, তখন কিন্তু তুমি ওই জায়গায় জাস্ট স্টাক হয়ে থাকবা, তুমি বুঝবা না যে আসলে আমার ওই মুহূর্তে কি করা উচিত। সো এক্সাক্ট মোমেন্টে তুমি কিভাবে প্রবলেমটাকে ট্যাকেল করতেছো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো প্রবলেম সলভিং বলতে বেসিক্যালি আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে প্রবলেম সলভিং স্কিল বা অ্যানালিটিক্যাল স্কিল। যে তোমার যে কোনো প্রবলেম তোমার সামনে যখন দেওয়া হয়, বা যে কোনো সিচুয়েশন তোমার সামনে দেওয়া হয়, ওই সিচুয়েশনটাকে তুমি কিভাবে আসলে হ্যান্ডেল করো বা ট্যাকেল করো। সো এটা আসলে অনেকের থাকে যে ছোটবেলা থেকেই প্রবলেম সলভিং স্কিল বাই বর্ন ভালো থাকে, তারা যে কোনো সিচুয়েশন আসলে খুব ইজি কোনো সলিউশন দিতে পারে, বা যদি সিচুয়েশনটা কমপ্লেক্স হয় সেটারও একটা সলিউশন সে দাঁড় করাইতে পারে, একটু বেশি হয়তো বা টাইম লাগে, বাট তার কাছে একটা ইন্টারেস্টিং ওয়ে থাকে জিনিসটা সলভ করার। সো বোঝা যায় যে তার ছোটবেলা থেকেই প্রবলেম সলভিং স্কিলটা ভালো। এটা হচ্ছে বাই বর্ন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেকে প্র্যাকটিস করতে 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 তার প্রবলেম সলভিং স্কিল বা অ্যানালিটিক্যাল স্কিলটাকে সে ডেভেলপ করতে পারে, এটাও পসিবল। দুইটা জিনিসই হয়, আপনি হার্ডওয়ার্ক করেও জিনিসটাকে ইমপ্রুভ করতে পারবেন, অথবা অনেকে থাকে যে বাই বর্ন তার এমনি প্রবলেম সলভিং স্কিল ভালো এবং সে সেটার উপর আরো বেশি প্র্যাকটিস চালায়। প্র্যাকটিস না করলে অ্যাকচুয়ালি গড গিফটেড জিনিসও আমরা অ্যাকচুয়ালি হারায় ফেলবো, ব্যাপারটা হচ্ছে এরকম। তো আমাদের প্র্যাকটিসটা থাকা লাগবে। ওকে রাবিদ, ওয়ালাইকুম আসসালাম। মোস্তাক খান ইউল্যাব থেকে, প্রবাবলি আমি ভাইয়া তোমাকে চিনি, প্রবাবলি, কারণ আমি ইউল্যাবে ট্রেনার হিসেবে ছিলাম প্রায় 1 বছর। মোহাম্মদ তারেক খান ফ্রম আইউবেট। ওকে, এটা হচ্ছে বেসিক প্রবলেম সলভিং স্কিল বলতে আমরা কি বুঝি সেটা। তো কম্পিটিটিভ প্রোগ্রামিং তাহলে কি জিনিস? কম্পিটিটিভ প্রোগ্রামিং হচ্ছে বেসিক্যালি
প্রবলেম সলভিং জিনিসটা তো অনেক অনেক কিছু মিন করতে পারে, এখানে অনেক কিছু থাকতে পারে। বাট কম্পিটিটিভ প্রোগ্রামিং স্পেসিফিক্যালি এটা কোডিং রিলেটেড কম্পিটিশনকে বোঝায়, যে আমরা একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্টের মধ্যে থেকে আমরা কোডিং রিলেটেড প্রবলেমগুলো সলভ করতে পারি, যে মানে যে সিস্টেমে, সেটাকে আমরা কম্পিটিটিভ প্রোগ্রামিং এনভায়রনমেন্ট বলতে পারি। যে আমরা একটা নর্মালি কন্টেস্টে কি হয়, যে কোনো কন্টেস্টে কি হয়, নট জাস্ট প্রোগ্রামিং কন্টেস্ট, এটা যে কোনো কন্টেস্ট হইতে পারে। আমাদের আশেপাশে একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্ট থাকে, প্রচুর পার্টিসিপেন্ট থাকে, আমাদের একটা বিভিন্ন রকম কনস্ট্রেইন্ট থাকে, লাইক 5 ঘন্টা টাইম, এর মাঝখানে আমাকে 10-12টা প্রবলেম সলভ করতে হবে, এক একটা এক এক ডিফিকাল্টির। সো এখানে জাস্ট তুমি কোড ভালো করতে পারো এটা এনাফ না, তোমাকে ভালো প্রবলেম সলভিং স্কিল সম্পন্ন মানুষও হইতে হবে, আদারওয়াইজ তোমার কাছে পুরো জিনিসটাই খুবই কমপ্লেক্স মনে হবে। সো ওই এনভায়রনমেন্টের থেকে তুমি যে স্কিলটা গেইন করো, বা ওই এনভায়রনমেন্টে নিজেকে খাপ খাওয়ানোর জন্য তোমার যে স্কিলটা গেইন করতে হয়, সেটা হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং রিলেটেড স্কিল। সো কম্পিটিটিভ প্রোগ্রামিং আর প্রবলেম সলভিং এর মধ্যে কানেকশনটা তাইলে কোত্থেকে আসে? এদের দুইজনের মধ্যে যদি আমি আসলে কানেকশনটা বিল্ড আপ করতে চাই, এটা আমি কিভাবে করতে পারি? এই কানেকশনটা কিভাবে হইতে পারে? সো বেসিক্যালি কানেকশনটা হচ্ছে যে, তুমি যদি কম্পিটিটিভ প্রোগ্রামিং কে প্রবলেম সলভিং এর সাথে তুলনা করতে চাও, সবচেয়ে ভালো তুলনা হচ্ছে যে প্রবলেম সলভিং স্কিল বাড়ানোর জন্য এখন পর্যন্ত সবচেয়ে ওয়েল নোন যে অ্যাপ্রোচটা, সেটা হচ্ছে এই কম্পিটিটিভ প্রোগ্রামিং। প্রবলেম সলভিং স্কিল যদি তুমি ইমপ্রুভ করতে চাও, তোমার কোডিং স্কিলকে তুমি ইমপ্রুভ করতে চাও, সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে এখন পর্যন্ত, বিভিন্ন ওয়েতে মানুষ সেটা করতে পারে, বিভিন্ন ওয়েতে তাদের স্কিলকে সে ডেভেলপ করতে পারে, বাট সবচেয়ে বলা যায় বেস্ট ওয়ে সেটা হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং। রিজনটা কি? সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? প্রবাবলি ইয়েস, কারণ আমি এখান থেকে আমার অডিও হেলথ চেক করতেছি প্রতি মানে 10-15 সেকেন্ড পর পর, সো সেখানে এটা ঠিকঠাক আছে। ওকে, সো কোনো ইস্যু হইলে আমাকে একটু কাইন্ডলি জানাবেন। ওকে, সো কম্পিটিটিভ প্রোগ্রামিং আমাদের অ্যাডভান্টেজগুলো কি কি দেয়? সো অ্যাডভান্টেজ নাম্বার 1, টিম ওয়ার্ক। টিম ওয়ার্কটা খুব জরুরি, যে কোনো জায়গায় টিম ওয়ার্ক স্কিলটা থাকা খুব জরুরি। 2 নাম্বার হচ্ছে অবভিয়াসলি প্রবলেম সলভিং স্কিল, আমাদের প্রবলেম সলভিং স্কিল ডেভেলপ হবে, প্রবলেম সলভিং স্কিল। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ স্কিল যেটা আমাদের আসলে সম্পূর্ণ জীবনে প্রতিটা স্টেপে আমাদের প্রয়োজন, সেটা হচ্ছে প্রেসার হ্যান্ডেলিং। প্রেসার হ্যান্ডেলিং স্কিল তোমাকে সম্পূর্ণ কমপ্লিকেটেড এবং আননোন একটা সিনারিও তোমার হাতে দিয়ে দেওয়া হবে, সেটা তোমাকে সলভ করার একটা ওয়ে খুঁজে বের করতে হবে। সো এবং অবভিয়াসলি একটা টাইম কনস্ট্রেন্টের ভিতরে, সো সিচুয়েশনটা অনেক হেভি, তো তোমাকে সেখান থেকে বের হয়ে আসতে হবে। তুমি অর্ডিনারি অ্যাবিলিটির মানুষ যদি হও, হয়তোবা তুমি সেখান থেকে প্রেশারটা হ্যান্ডেল করে বের হয়ে আসতে পারবা না। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে তোমার এফিশিয়েন্ট ওয়ে অফ থিঙ্কিং অ্যান্ড কোডিং। সো তোমার কোডিং স্কিলটাও বাড়বে, কারণ প্রবলেম সলভিং স্কিল বাড়া মানেই কোডিং স্কিল বাড়া, এটা ভুল কথা। এরকম অনেক মানুষ থাকে যারা আসলে খুব ভালো প্রবলেম সলভ করতে পারে। একটা প্রবলেম ধরো তার কাছে দেয়া হইলো যে 100 এই সংখ্যাটা প্রাইম নাকি প্রাইম না, বা 99 এই সংখ্যাটা প্রাইম নাকি প্রাইম না, সে হাতে কলমে খুব ভালো একটা অ্যাপ্রোচ বের করে ফেলতে পারবে সলভ করার জন্য। বাট তাকে যখন কোড করতে দেওয়া হয়, হয়তো বা সে কোড করতে গিয়ে আটকায় যাবে, যে কোনো ল্যাঙ্গুয়েজে, তার প্রিফার্ড যে কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে, সে সেটাতে আর করতে পারতেছে না। সো তার প্রবলেম সলভিং স্কিলটা ভালো, বাট তার কোডিং স্কিলটা ভালো না। সো একই সাথে কম্পিটিটিভ প্রোগ্রামিং আমাদের একটা প্যাকেজ হিসেবে কাজ করে, মোটামুটি এই সবগুলা স্কিলই সে আমাদের দেয়। প্যারালালি আরেকটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট, এটাকে আমি নাম্বার 5-এ রাখবো, সেটা হচ্ছে এটা ওয়ান কাইন্ড অফ বাই প্রোডাক্ট বলা যায়, যে ইন্টারভিউ ফেসিং স্কিল। সো কম্পিটিটিভ প্রোগ্রামিং থেকে তুমি যে স্কিলগুলো গেইন করবা, আমাদের দেশীয় যে কারিকুলাম এখন কম্পিউটার সায়েন্সে যথেষ্ট ভালো, বাট আমাদের এরপরেও কিছু ল্যাকিং থাকে আমাদের কারিকুলাম থেকে। আমাদের কম্পিউটার সায়েন্সের থিওরিটিক্যাল নলেজ বলি বা প্র্যাকটিক্যাল নলেজ বলি, সেখানে আমাদের বেশ কিছু গ্যাপ থাকে। আমরা যখন ভার্সিটি থেকে বের হয়ে আসি, জাস্ট আমাদের নিজেদের কিছু সিস্টেমেটিক্যাল দোষ, আমাদের বলা যায় যে আমাদের কিছু আলসেমি, সেখান থেকে জিনিসগুলো হয়। তো যে গ্যাপগুলা থাকে, সেই গ্যাপগুলা খুব পারফেক্টলি
এই কম্পিটিটিভ প্রোগ্রামিং স্কিলটা বা এনভায়রনমেন্টটা দূর করতে পারে, অ্যাটলিস্ট এই কমিউনিটির সবাই এই কথাটা সাথে একমত হবে। ওকে, তো এটা হচ্ছে বেসিক প্রবলেম সলভিং আর কম্পিটিটিভ প্রোগ্রামিং এর মধ্যকার সম্পর্কটা। তো আমি এখন কিছু প্রশ্ন নিব। সো ফার্স্ট প্রশ্নটা হচ্ছে অঙ্গনের, যে যদি কেউ অনসাইট কন্টেস্ট না করে তবে কি টিম ওয়ার্ক ক্যাপাবিলিটি আসবে? সে টিম হিসেবে কন্টেস্ট করে না, অবশ্যই বলতে গেলে এটা ডিফিকাল্ট হবে তার জন্য। স্কিলটা আসলে ওইভাবে টিম ওয়ার্কে কাজ করার যে স্কিলটা, সেটা তার গড়ে উঠতে একটু প্রবলেম হবে, কারণ সে আসলে একা তখন প্রবলেম সলভ করতে থাকবে। হয়তোবা এখানে তুমি যে স্কিলগুলো দেখতেছো 2, 3, 4, 5, 4টা স্কিলই তার মধ্যে আসবে, প্রবাবলি 3 নাম্বারটাও আসবে না, হয়তোবা 2, 4 এবং 5 শুধুমাত্র 3টা জিনিস আসতে পারে। সে যদি তোমার হচ্ছে দেখা যায় একা একা বাসায় প্র্যাকটিস করতেছে, 3টা স্কিল চলে আসবে, কোনো প্রবলেম নেই। লাইক 2 নাম্বার, 4 নাম্বার এবং 5 নাম্বার। 3 নাম্বার আসবে যদি সে সিরিয়াসলি একা একা প্র্যাকটিস করে। তার ধরো বাসায় প্র্যাকটিস করতেছে, খুব অফলাইনে একটা প্রবলেম নিল 3-4 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা সময় নিয়ে সে খুব ধীরে ধীরে প্রবলেমটা সলভ করতেছে, রিলাক্টেন্ট মোডে। সে দুপুর হইলো, আমার এখন খাওয়ার সময়, যে একটু খাওয়া দাওয়া করে আসি, তারপরে আমি একটু ঘুমাই, তারপর আমি প্রবলেমটা নিয়ে বসবো, এরকম রিলাক্টেন্ট মোডে যদি থাকো, তাইলে আসলে 3 নাম্বার স্কিলটা তোমার মধ্যে আসবে না। টিম ওয়ার্কে যে জিনিসটা হয়, তুমি এত রিল্যাক্স মোডে তুমি কাজ করতে পারবা না, এটা পসিবল না। তো কারণ একটা টাইম কনস্ট্রেন্ট থাকে, সেখানে টিম মেম্বারদের একটা সাইকোলজির ব্যাপার থাকে, তো ওই জিনিসটা তখন হয় না। তো প্রেশার হ্যান্ডলিং স্কিলটা টিমের ক্ষেত্রে আরো বেটার কাজ করে। তো প্রবলেম হবে না, জাস্ট তুমি একটা দুইটা স্কিল হয়তো বা ওইভাবে গেইন করতে পারবা না, বাট স্টিল একা, অনেকে বলে যে ওকে ফাইন আমি একা কন্টেস্ট করবো, আমার আসলে ওরকম ফ্রেন্ড নাই বা প্র্যাকটিস করার মতো মানুষ নাই। তুমি যদি একটা কমিউনিটির সাথে থাকো, তুমি অবশ্যই এরকম 1-2 জন পাবা, অ্যাটলিস্ট একজন পাবা যে তোমার মতোই, যার অ্যাকচুয়ালি একজন পার্টনার দরকার, যার সাথে সে ডিসকাস করতে পারে। সো অবভিয়াসলি এটা চাইলে খুঁজে বের করা পসিবল। সে আমি তোমাকে চিনি, তোমার যদি কোনো ইস্যু হয় যে ভাই আমি আসলে প্র্যাকটিস করার জন্য মানুষ পাচ্ছি না, তুমি আমার সাথে কন্ট্যাক্ট করলেই হয়তো বা আমার অন্য কোনো স্টুডেন্টের সাথে আমি তোমাকে পেয়ার করে দিতে পারবো। আমাদের ডেভিস স্কিলে কিন্তু কমিউনিটি বেশ বেশ স্ট্রং, আমি অ্যাটলিস্ট এটা মানি। যখন আমরা একটা ব্যাচে থাকি, আমাদের ব্যাচের আলাদা, আমরা ইনস্ট্রাক্টরের সাথে এনি টাইম আমরা ফোনে কন্ট্যাক্ট করতে পারি, মেইলে কন্ট্যাক্ট করতে পারি, আমাদের নিজস্ব ফেসবুক পার্সোনাল গ্রুপ থাকে, সেখানে আমরা প্রতিনিয়তই প্রবলেম পোস্ট করি, তার সাজেশন চাই যে কিভাবে প্রবলেমগুলো সলভ করবো। আমাদের ডেভিস স্কিলের গ্রুপ আছে, জালাল স্যারকে নক করলে উনি রেসপন্স করে। সো অ্যাকচুয়ালি তোমার হাতে মাল্টিপল অপশন এখন, অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে তুমি কোন সুযোগটা নিবা। ওকে, সো কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রবলেম সলভিং বা কম্পিটিটিভ প্রোগ্রামিং নিয়ে, এদের মধ্যকার সম্পর্ক বা কোনটা কি বুঝায়, সেটা নিয়ে যদি কেউ কিছু জানতে চাও, সো আমি সেটার উত্তর দিব আগে এখন। সো এনিওয়ান, কারো কোনো প্রশ্ন? ওকে, সো তাহলে আমি আমার আজকে সেকেন্ড যে এজেন্ডা আমার আজকের ডিসকাশনে, সেটা আমি আজকে একটু শুরু করি। ভাইয়া আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কিছু মানে মেজর অ্যালগরিদম যদি বলতেন, যে এই অ্যালগরিদম গুলো প্রবলেম সলভিং এ দরকার হয়। জি শিওর, আমি এটা লিখে রাখতেছি। আমি জাস্ট এখনই এটা নিয়ে কথাবার্তা বলবো। সো ইম্পর্টেন্ট অ্যালগরিদম প্লাস ডেটা স্ট্রাকচার, আমি দুইটা নিয়ে কথাবার্তা বলি একসাথে। হয়তোবা আপনি ডেটা স্ট্রাকচার সম্পর্কেও জানতে চান, যে আসলে ভালো ভালো ইম্পর্টেন্ট ডেটা স্ট্রাকচার বা অ্যালগরিদম কি কি থাকতে পারে কম্পিটিটিভ হ্যাঁ প্রোগ্রামিং হ্যাঁ এর জন্য। অবশ্যই। সো আমি যদি জাস্ট সাজেস্ট করার আগে, কারণ প্রচুর অ্যালগরিদম ডেটা স্ট্রাকচার আছে, আমি জাস্ট আপনার জন্য সুইটেবল কি হইতে পারে সেটা বোঝার জন্য জিজ্ঞেস করতেছি। আপনার এমনিতে এখন পর্যন্ত ধরেন কম্পিটিটিভ প্রোগ্রামিং বা প্রবলেম সলভিং এ আপনি কতদিন যাবত করতেছেন, বা আপনার এখন পর্যন্ত এক্সপেরিয়েন্সটা কি, সেটা যদি আমার সাথে একটু শেয়ার করতেন, মেবি আমার জন্য ইজি হইতো তখন সাজেস্ট করতে। আহ, জি, আমি এখনো বিগিনার লেভেলে। আমি ফাইন। ন্যাশনাল কন্টেস্টে একবার অংশগ্রহণ করেছিলাম। আচ্ছা আর আচ্ছা বিগিনার লেভেল বলতে এমনিতে ইমপ্লিমেন্টেশন টাইপের প্রবলেম সলভ করি। এখনো হচ্ছে যে গ্রাফের প্রবলেম সলভ করতে পারি না, বা ডাইনামিক প্রোগ্রামিং এর প্রবলেম এখন পর্যন্ত সলভ আচ্ছা করতে আচ্ছা পারি না। ওই ইমপ্লিমেন্টেশনে আচ্ছা আটকে আছি, আর নাম্বার থিওরি একটু পারি, এই আর কি। ফাইন। বেশ বেশ ভালো অবস্থানে আছেন আমি বলবো আর কি। ওকে, সো আমি কিছু
ইম্পর্টেন্ট অ্যালগোরিদম ডেটা স্ট্রাকচার সম্পর্কে একটু বলি। আমি কোনো অ্যালগোরিদম ডেটা স্ট্রাকচারেরই ডিপে যাব না, বাট আমি জাস্ট আলোচনা করব। আর রাকিব ভাইয়ের প্রশ্নের উত্তরটাই আমি জাস্ট এখন দিতাম, কিন্তু এর আগে আমি আপুর প্রশ্নটার উত্তরটা একটু দিয়ে নিই। সো অ্যালগোরিদম আর ডেটা স্ট্রাকচারের মধ্যে বেসিক ডিফারেন্সটা আমি আগে একটু বলি। ডেটা স্ট্রাকচার বলতে আসলে বোঝায় যে তোমার কাছে কোনো একটা ডেটা আছে বা সেট অফ ডেটা আছে, তুমি এটাকে এরকম একটা ওয়েতে সাজাইতে চাও যেন এই ডেটা থেকে কোনো কোয়েরি বা আপডেট করাটা তোমার জন্য সহজ হয়। সবচেয়ে বেসিক ডেটা স্ট্রাকচার হচ্ছে অ্যারে। এখন অ্যারে কিভাবে বেসিক ডেটা স্ট্রাকচার হয় বা এটা একটা ডেটা স্ট্রাকচার হয় কিভাবে? কারণ এখানে এলিমেন্টগুলো অ্যাডজাসেন্ট ওয়েতে সাজানো থাকে, পরপর সাজানো থাকে। তো আমাদের এটা কোথায় লাগতে পারে? আমরা যদি মাল্টিপল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে সিমিলার কোনো কাজ করতে চাই, তখন দেখা যায় আমাদের একটা অ্যারে ডিক্লেয়ার করতে হয়। অনেকে ভাবে অ্যারে তো জাস্ট প্লেন একটা ওয়ান কাইন্ড অফ মাল্টিপল ডেটা টাইপ। সো এখানে এটা আবার ডেটা স্ট্রাকচার কিভাবে হয়? বাট এটা একটা ডেটা স্ট্রাকচার, কারণ তুমি ডেটাগুলোকে একটা কারেক্ট ওয়েতে বা একটা ডিফাইন্ড ওয়েতে তুমি সাজাইতেছো। সো এটা ওয়ান কাইন্ড অফ ডেটা স্ট্রাকচার। খুব ওয়েল নোন কিছু ডেটা স্ট্রাকচার হইতে পারে। প্রথমত আমি অ্যারের নাম বলবো, এটা অনেকে বাদ দেয় বাট এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তারপর বলা যায় স্ট্যাক, কিউ, ডেক। ডেক মানে ডাবল এন্ডেড কিউ। অনেকে হয়তো বা স্ট্যাক কিউর নাম শুনে বলতেছে এগুলো খুব ইজি, আমরা তো এগুলো বেসিক স্ট্যাক কিউ পারি। বাট ট্রাস্ট মি, জাস্ট এই স্ট্যাক কিউর উপর ভিত্তি করে অনেক কমপ্লিকেটেড প্রবলেম সলভ করা হয়েছে, অনেক কমপ্লিকেটেড প্রবলেম। আমি জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিই কিউর কথা বলতে গেলে। টাস্ক কিউ, এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং লাইনে আছেন অনেক বছর ধরে বা অনেক দিন যাবত কাজ করতেছেন, এরকম কেউ আছে? মোটামুটি মোটামুটি 3-4 বছর যাবত ইন্ডাস্ট্রিতে কাজ করা হয়েছে, এক্সপিরিয়েন্স আছে এরকম কেউ? আচ্ছা, আজকে ওয়েবিনার শেষে একটা জিনিস অনলাইনে সার্চ দিয়েন যে ডিস্ট্রিবিউটেড সিস্টেম হয়তো বা অনেকেই এটার নাম শুনছেন। সো সেখানে আসলে আমরা যখন স্কেলেবল কোনো সিস্টেম আমরা ডিজাইন করতে চাই যে হাইলি স্কেলেবল হবে, ওরকম একটা সিস্টেমে আসলে সবচেয়ে খুব সহজ একটা সলিউশন হয় যে আমরা যখন টাস্ক গুলাকে হ্যান্ডেল করার জন্য একটা টাস্ক কিউ ইউজ করি। ভাই সে স্কেলেবল আসলে বলতে কি মিন করছেন? স্কেলেবল মানে হচ্ছে আমি ধরো আমার একটা সফটওয়্যার আছে বা আমার একটা সার্ভার আছে, সার্ভারটা ধরে একই সাথে 500টা ইউজারকে সার্ভ করতে পারে। মানে 500টা ইউজার একই সাথে সার্ভারটা থেকে ইনফরমেশন নিতে, আমি খুব সহজ ভাবে বলতেছি, হ্যাঁ একদম খুব সিম্পল ওয়েতে। সো 500টা ইউজারকে একটা সার্ভার এট এ টাইম সার্ভ করতে পারে। হঠাৎ তোমার সাইটে লোড অনেক বেশি পড়লো, ধরো এখন তোমার সাইটে 50,000 মানুষ একই সাথে হিট করতেছে। হয় না অনেক সময়, ধরো কোনো একটা সাইট, কোনো অনলাইন ই কমার্স সাইট কোনো একটা অফার দিল, কোনো একটা রাতে অফার দিল, সেই রাতে তো দেখা যাবে প্রচুর কাস্টমার সেখানে হিট করবে সেই সার্ভারে, কারণ অফারটা তো সবাই নিতে চায়। তখন তোমার সিস্টেমটাকে তো তার ক্যাপাসিটি বাড়াই দিতে হবে, রাইট? তখন যদি তোমার সিস্টেম মাত্র 500টা ইউজারকে সার্ভ করতে পারে, তুমি কি কাস্টমারগুলোকে হ্যান্ডেল করতে পারবা? 50,000 কাস্টমার পারবা না। সো তখন তোমাকে যে কাজটা করতে হবে, তোমার সিস্টেমটাকে, অনেকগুলো সলিউশন আছে। একটা সলিউশন হচ্ছে তোমার সিস্টেমের রেপ্লিকা বানাও, অনেকগুলা সিস্টেম বানাও, কপি করো 500 করে। ধরো 50,000 ইউজারকে যদি সার্ভ করতে পারে, করতে হয়, একটা সার্ভার যদি 500টাকে সার্ভ করতে পারে, তাহলে 50,000 5 × 10⁴, এটাকে 5 × 10⁻² দিয়ে ভাগ দাও, অ্যারাউন্ড তুমি 100টা সার্ভার পাবা। সো 100টা সার্ভার বানাও, এদেরকে রান করে দাও, ইজিলি সে 50,000 মানুষ সার্ভ করতে পারবে। বাট এরপরের দিন যদি 5 লাখ হিট পড়ে, এরপরের দিন যদি 50 লাখ হিট পড়ে, কি করবা? 100, 1000, 1 লাখ এইভাবে কি সার্ভার বাড়িতে থাকবা? অবভিয়াসলি নো। তোমাকে ইনিশিয়ালি যখন তুমি সার্ভারটা ডিজাইন করছো, তখনই এরকম ভাবে ডিজাইন করতে হবে যেন তার ক্যাপাসিটি ডাইনামিক হয়। যদি দরকার হয় সে তার নিজেকে নিজেই স্কেল করতে পারবে। স্কেল করা বলতে ভাইয়া বড় করা বা এক্সটেন্ড করা, বুঝতে পারছো? তার নিজের ক্যাপাসিটিটাকে এক্সটেন্ড করতে পারবে সে নিজেই, দরকার অনুযায়ী। এখানে কোনো অপচয় হবে না, এবং এই যে স্কেল করার মধ্যবর্তী সময়টা সেটাও খুব কম হবে, অল্প সময়ের মধ্যে সে নিজেকে স্কেল করতে পারবে। এবং এখানে কনসিস্টেন্সিও থাকবে, এক সার্ভারের এক ইউজারের ডেটা আরেক ইউজারের কাছে চলে যাবে না, এরকম হবে না। সো এটাকে স্কেলেবিলিটি বলে। আমি কি সহজ ভাষায় বুঝাইতে পারছি জিনিসটা কি? সো সেইখানে এই সিঙ্ক্রোনাস বা অ্যাসিঙ্ক্রোনাস টাস্ক বলতে কিছু জিনিস থাকে, আমি সেখানে গভীরে যাব না।
সো অ্যাসিনক্রোনাস ওয়েতে এই ধরনের ইউজারকে হ্যান্ডেল করার জন্য টাস্ক কিউ ইউজ করা হয়। খুবই টাস্ক কিউ লিখে সার্চ করলে গুগলে তোমরা সমস্ত ডিটেলস পাবা, আমি আপাতত ডিটেলসে যাব না। এটার ইমপ্লিমেন্টেশন একটা বেসিক কিউ, শুধুমাত্র একটা বেসিক কিউ দিয়ে কি বড় লেভেলের একটা প্রবলেম সলভ করা হয়েছে, এটা আসলে তোমরা সার্চ করে না পড়লে বুঝবা না। সো এদেরকে আন্ডার এস্টিমেট করো না, আমি আবার সাবধান করতেছি। স্ট্যাক কিউ, ডেক, অ্যারে খুব ইম্পর্টেন্ট জিনিসপত্র। ওকে, আরেকটা ওয়েল নোন ডেটা স্ট্রাকচার হচ্ছে লিঙ্ক লিস্ট। হয়তোবা অনেকে বলতেছো এগুলো তো আমি জানি, বাট আমি অ্যাকচুয়াল জিনিসগুলোতে আসবো আস্তে আস্তে আস্তে। ওকে, তারপর আরেকটা ওয়েল নোন ডেটা স্ট্রাকচার হচ্ছে সেগমেন্ট ট্রি, যেগুলো দরকার হয় প্রবলেম সলভিং এ। তারপর আরেকটা ওয়েল নোন ডেটা স্ট্রাকচার হচ্ছে ট্রাই, এগুলো দরকার, প্রত্যেকটা ডেটা স্ট্রাকচারই খুব ইম্পর্টেন্ট। আমরা আরো বেশ কিছু ডেটা স্ট্রাকচার সম্পর্কে জানতে পারি, সে ফেনউইক ট্রি বা বিআইটি বলা হয় এটাকে। অনেকেই হয়তো অনেক কিছু আননোন লাগতে পারে, জাস্ট নামগুলো দেখে রাখো। ফেনউইক ট্রি বা এটাকে বিআইটি বলা হয়, বাইনারি ইন্ডেক্সড ট্রি। ওকে, তো এরকম আরো অনেক ডেটা স্ট্রাকচার আছে, লিস্ট করতে গেলে হয়তোবা অনেক কিছুই বাদ পড়বে, বাট মোটামুটি পরিচিত ডেটা স্ট্রাকচার গুলোর মধ্যে এরাই আছে। আমরা আরো 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 অনেক ধরনের ডেটা স্ট্রাকচার আছে, বাট আপাতত আমার মাথায় এগুলাই আসতেছে। আরো যদি আসে আমি অবশ্যই এখানে অ্যাড করে দিব। আচ্ছা, আচ্ছা এবার ভাই, হ্যাশটা কি মানে ডেটা স্ট্রাকচারে পড়ে? হ্যাশ হ্যাশ, ওকে, অ্যাকচুয়ালি হ্যাশকে মানে আমরা যে ওয়েতে হ্যাশিংটা করি, আমরা তো ডিফারেন্ট ওয়েতে হ্যাশ করতে পারি, রাইট? সে আমরা অনেক সময় রোলিং হ্যাশ করতে পারি, পলিনোমিয়াল হ্যাশ করতে পারি, নানান ওয়েতে আমরা হ্যাশিং করি। সো হ্যাশিং করার ওয়েটাকে আমরা একটা অ্যালগোরিদম বলতে পারি, কোন অ্যালগোরিদম ব্যবহার করে আমরা হ্যাশ করতেছি, আর এলিমেন্টগুলোকে যে আমরা স্টোর করতেছি সেটাকে আমরা একটা ডেটা স্ট্রাকচার বলতে পারি। এবং ম্যাক্সিমাম কেসে আমরা হ্যাশিং ভ্যালুগুলোকে কোথায় স্টোর করি বলতে পারবা? হ্যাশিং ভ্যালুগুলোকে কোথায় রাখি? স্ট্যাক ইউজ করে। অ্যারে না, বেসিক অ্যারে, রাইট? আচ্ছা, আরো খুবই মানে আরেকটা জিনিস অ্যাকচুয়ালি বাদ চলে গেছে এখানে, বাট আলোচনার মধ্যে এই 4, 5, 6 এর মধ্যে সেটা আছে, সেটা হচ্ছে ট্রি। আমরা বেসিক ট্রি বা বাইনারি ট্রি বলতে যেটাকে বুঝাই, বা বাইনারি টার্নারি, যে কোনো রকম ট্রি, তো এটাকে আমরা এক ধরনের ডেটা স্ট্রাকচার বলতে পারি। অথবা শুধু ট্রি বাদ দিয়ে আমি এখানে গ্রাফ লিখলাম। গ্রাফ ওয়ান কাইন্ড অফ ডেটা স্ট্রাকচার, মাথায় রাখবো। এই ডেটা স্ট্রাকচারের উপর ভিত্তি করে অনেক ধরনের অ্যালগোরিদম থাকে। আচ্ছা, সো এখন অ্যালগোরিদম কি কি দরকার হইতে পারে, খুবই ওয়েল নোন কিছু অ্যালগোরিদমের কথাবার্তা বলি। বিভিন্ন রকম সার্চিং টেকনিক, সে বাইনারি সার্চ বা টার্নারি সার্চ, খুবই জরুরি জিনিসপত্র। টার্নারি সার্চ হয়তোবা অনেকের কাছে একটু আননোন লাগতে পারে, বাট তুমি জাস্ট বাইনারি সার্চ সম্পর্কে যদি পড়ালেখা করো, এটা গুড এনাফ। আচ্ছা, সো ওকে, আমি এখানে ভাইয়া যেহেতু বললাম, আমি হ্যাশ টেবিলটাও অ্যাড করলাম, বাট নর্মালি আমরা যে হ্যাশিং গুলো করি বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইনফরমেশন গুলোকে অ্যারেতে রাখি। ওকে, বাট দরকার অনুযায়ী আমরা অ্যারের জায়গায় ট্রিও ব্যবহার করতে পারি হ্যাশ ভ্যালুকে রাখার জন্য, সেগুলো ডিফারেন্ট কেস। আর কি কিছু বলা যায় ওয়েল নোন ডেটা স্ট্রাকচার গুলোর মধ্যে? আর কি কি থাকতে পারে? হ্যাশ টেবিল থাকতে পারে। ওকে, আরো যদি কিছু মাথায় আসে বলবো। স্পার্স টেবিল। জি ভাইয়া, স্পার্স টেবিল, হ্যাঁ স্পার্স টেবিলও বলা যায়। একটু হয়তোবা একটু অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র হবে, সেই কারণে আমি এখানে লিখি নাই, আমি একটু একটু বিগিনার লেভেলেই থাকতেছি আর কি। স্পার্স টেবিল, হ্যাঁ, এটা একটা ওয়েল নোন খুবই পাওয়ারফুল ডেটা স্ট্রাকচার, বাইনারি লিফটিং করা হয় এটার সাহায্যে। আচ্ছা, ওকে ফাইন, এখন কমন অ্যালগোরিদম নিয়ে যদি একটু কথাবার্তা বলি। ওকে, অ্যালগোরিদম তো অনেক থাকতে পারে। সো ওয়ান কাইন্ড অফ একটা খুব কমন সার্চিং টেকনিক হচ্ছে বাইনারি সার্চ। আমরা আরেকটা জিনিস বলতে পারি, বিভিন্ন গ্রাফের অ্যালগোরিদম থাকে, সে বিএফএস, ডিএফএস, ডায়াক্সট্রা। জি ভাইয়া, মানে ডেটা স্ট্রাকচার নিয়ে এই একটা কোশ্চেন ছিল আর কি, যে জি। হ্যাঁ কোশ্চেনটা এরকম যে আমরা ধরুন যে অ্যারে, স্ট্যাক কিউ বা লিঙ্ক লিস্ট এগুলা মোটামুটি ভার্সিটিতে আমাদের ছিল বা আমরা পারি, হ্যাঁ। তো আসলে আচ্ছা, এগুলা কি মানে একসাথে সবগুলা শিখে তারপরে প্রবলেম সলভিং এ দেওয়া উচিত, নাকি যেটা শিখবো সেটার উপর ভিত্তি করে আমাদের প্রবলেম সলভিং দেওয়া উচিত? কারণ আমার এই ক্ষেত্রে আমার খুব সমস্যা হচ্ছে আর কি। ওকে, এটার উত্তরটা একটু ডিফারেন্ট হবে, আমি একটু একটু জেনেরিক ওয়েতে রিপ্লাইটা দিই। সেটা হচ্ছে আমি হইলে কি করতাম,
বা বেশিরভাগ এই আমাদের কমিউনিটির মানুষ কি করে আসছে, আমি সেটার ভিত্তিতে উত্তরটা দিই। আমার মতে সবকিছু একবারে শিখে তারপরে নামাটা বুদ্ধিমানের কাজ না। কারণ আসলে এত এত হিউজ সংখ্যক ডেটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম আছে যে আমরা হয়তোবা কোনোদিন প্রবলেম সলভিং এ নামতেই পারবো না যদি মোটামুটি সবকিছু আমাদের শেষ করে নামার টার্গেট থাকে। আমার সাজেশন হবে যে তুমি বেসিক অ্যারে দিয়ে শুরু করো। ওকে, বেসিক অ্যারে দিয়ে শুরু করো, তারপর তুমি এক একটা ডেটা স্ট্রাকচার কিভাবে শিখবা। আমার অ্যাপ্রোচটা হয় এরকম, আমার উদ্দেশ্য থাকে যে আমি আজকে এই সপ্তাহটা আমি স্ট্যাক নিয়ে কাজ করব। সো আমি কখনোই ফার্স্টে ডিরেক্টলি স্ট্যাক নিয়ে শেখা শুরু করি না বা কাজ করা শুরু করি না। আমি যে কাজটা করি, স্ট্যাক রিলেটেড 3-4টা প্রবলেম বের করি, খুবই ওয়েল নোন প্রবলেম যেগুলো স্ট্যাক দিয়েই সলভ করতে হয়। তো প্রবলেমগুলো আমি নর্মাল অ্যারে দিয়ে সলভ করা ট্রাই করি। একটা সময় দেখা যায় আমি আটকায় যাই, যে আমি আসলে অ্যারে দিয়ে তখন প্রবলেমটা সলভ করতে পারি না। আমি তখন কিছু ডিফিকাল্টি ফেস করি যে না, অ্যারের মধ্যে যদি এই কাজটা করা যেত সামহাও, এই অপারেশনটা যদি অ্যারে আমাকে করতে দিত, তখন আমি অ্যারে দিয়ে প্রবলেমটা ইজিলি সলভ করতে পারতাম। বাট সামহাও অ্যারে আমাকে এই জিনিসটা দিতেছে না। তখন আমার মনে হইতো যে না, আমার নতুন কোনো একটা ডেটা স্ট্রাকচার দরকার যেই কাজটা করে দেয়। তখন আমার মাথায় স্ট্যাক আসতো এবং তারপর আমি স্ট্যাকটা শিখে নিতাম যে ওকে ফাইন, স্ট্যাক কি করে, স্ট্যাক হচ্ছে এরকম এরকম, আচ্ছা হ্যাঁ এটাই তো আমার এই প্রবলেমটা সলভ করতে পারে। তখন আমি স্ট্যাকটা শিখে নিতাম, তারপর আমি স্ট্যাক রিলেটেড সেই প্রবলেমগুলো ধুপধাপ সলভ করতাম, কারণ তখন আমার কাছে জিনিসটা রিলেভেন্ট মনে হইতো যে ওকে আমি একটা ডেটা স্ট্রাকচার কি কারণে শিখতেছি। কখনো ব্রেইনে আননেসেসারি প্রেসার দিবা না। তুমি অনেক ধরনের ডেটা স্ট্রাকচার শিখলা, বাট সে তুমি একটা যুদ্ধ করতে যাবা, তুমি জানো না যে যুদ্ধে তোমার প্রতিপক্ষ কিরকম। তুমি রাশিয়া ইউএস থেকে হেভি তোমার হচ্ছে ওয়েপন নিয়ে তুমি দাঁড়ায় আছো, বাট তুমি জানো না যে তোমার শত্রু যারা আছে তারা কে কিরকম। তুমি ঠিকমতো সেগুলা চালাইতেও জানো না, টুকটাক ইউটিউব টিউটোরিয়াল দেখে তুমি শিখছো কিভাবে এগুলা চালাইতে হয়, সে জাস্ট এক্সাম্পল। তুমি এখন শত্রুর সামনে গিয়ে কি তুমি গ্যারান্টি দিতে পারবা যে তুমি তাদের সাথে পারফেক্টলি সেই উইপন গুলো ইউজ করে তুমি ফাইট করতে পারবা? কারণ তুমি তো সিচুয়েশনটা জানো না যে কোন সিচুয়েশনের জন্য তুমি এত ভারী অস্ত্র আনছো। তোমার উচিত হইতো যে সেই শত্রুগুলা সম্পর্কে আগে বা তোমার প্রতিপক্ষ সম্পর্কে আগে ধারণা নেয়া যে ওরা কি, ওরা কিভাবে ওদেরকে ট্যাকেল দেয়া যায়, সেটার উপর ভিত্তি করে তারপর তুমি হচ্ছে তোমার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসো। সো এটা ইম্পর্টেন্ট, আগে একটা প্রবলেম বুঝা, আগে একটা জায়গায় আটকানো যে আমি এইখানে এসে এই প্রবলেমটার কোনোভাবেই আমি আমার নোন নলেজ দিয়ে সলভ করতে পারতেছি না, নতুন কিছু লাগবে আমার। তখন তুমি ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম গুলো শিখো, রিলেটেড ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম। এইভাবে তুমি আসলে যদি শিখতে থাকো, কখনোই তোমার কাছে কোনো ডেটা স্ট্রাকচার বা অ্যালগরিদম বোরিং লাগবে না এবং মাথার মধ্যে প্রেশার ফিল করবা না যে আমি অনেক কিছুই পারি বাট রিলেটেড প্রবলেম দিলে আমি সলভ করতে পারি না। খুবই নোন একটা ইস্যু এটা। ওকে, সো হয়তোবা উত্তর পেয়ে গেছো। ওকে, আমি একে হ্যাঁ, একে এই এখন জায়গায় আমার বাকি। একটা কোশ্চেন ছিল। জি। আচ্ছা ভাই, আমারও তো হচ্ছে মানে ভার্সিটিতে হচ্ছে অ্যালগোরিদম কোর্সে হচ্ছে অ্যালগোরিদম কিন্তু শিখছি, কিন্তু প্রবলেমে কখনো সেভাবে ইমপ্লিমেন্টেশন করা হয়নি এইখানে। জি ভাইয়া যদি হচ্ছে মানে এই নেক্সট ধাপটা কি হইতে পারে, মানে অ্যালগোরিদমটা প্রবলেমে ইমপ্লিমেন্টেশন করার জন্য আর কি? আচ্ছা, এমনিতে মানে অ্যালগরিদম বা ডেটা স্ট্রাকচার গুলা তোমার ইমপ্লিমেন্ট করা হয়েছে, তুমি কি এটা বলতে চাইতেছো যে ভার্সিটির কোর্স গুলাতে তুমি ইমপ্লিমেন্ট করতে পারছো প্রপারলি, এইটুকু স্টেজ তুমি পার করে আসছো, রাইট? হ্যাঁ, এতটুকু মানে স্টেজ পার করে আসছি, কিন্তু ভাইয়া মানে এরপরে যখন হচ্ছে মানে সিএফ এ যখন আমি প্রবলেম সলভ করতে যাই, নিজে ভাইয়া ট্যাগ দেখি হ্যাঁ যে এটা হচ্ছে গ্রিডি বা ডিপি, কিন্তু ভাই আলাদা হ্যাঁ ভাবে যে এই জিনিসগুলো মাথায় আসবে বা এই চিন্তাটা করবো ফাইন। যে এই অ্যাপ্রোচে সলভ করবো, এই জিনিসটা হচ্ছে মাথার মধ্যে কাজ করে না। আচ্ছা, ওকে, ঠিক আছে, এটার জন্য আসলে অ্যান্সার খুবই ইজি যে তোমার কাছে সব ধরনের মানে তোমার প্রিপারেশন আছে, তুমি প্রিপেয়ার্ড জিনিসগুলো নিয়ে, তোমার অ্যালগরিদম বা ডেটা স্ট্রাকচারের নলেজটুকু নিয়ে তুমি প্রিপেয়ার্ড, বাট তুমি সেটাকে কোথাও ইমপ্লিমেন্ট করতে পারতেছো না, কারণ ওই ডেটা স্ট্রাকচারটা বা ওই অ্যালগরিদমটা স্পেসিফিক যেসব প্রবলেম সলভ করার জন্য ক্রিয়েট করা হয়েছিল সেই প্রবলেমগুলো সম্পর্কে তুমি অতটা না জেনেই জিনিসগুলো শিখে ফেলছো। আমাদের প্রবলেম যেটা হয় ভার্সিটিতে, আসলে আমাদের অতটা টাইম ইনভেস্ট করা হয় না কোনো একটা নতুন অ্যালগরিদম বা ডেটা স্ট্রাকচার শেখার ক্ষেত্রে। আমি তোমারে বলবো তুমি জাস্ট স্পেসিফিক অ্যালগরিদম বা ডেটা স্ট্রাকচার একটা একটা করে ধরো প্রতি সপ্তাহে বা 2 সপ্তাহ সময় নিয়ে, সেই রিলেটেড, শুধুমাত্র সেই রিলেটেড প্রবলেম সলভ করতে থাকো, অন্য কোনো প্রবলেম না। বাট মাথায় রাখবা একটা প্রবলেম কিভাবে সলভ করতে হয়। তুমি ফার্স্ট একটা প্রবলেম স্টেটমেন্ট ভালো মতো 3-4 বার পড়ো, নিজে বুঝে পড়ার চেষ্টা করো।
বুঝে তুমি ওই প্রবলেমটার স্টেটমেন্ট পুরোটা নিজের মাথায় নিয়ে নাও, তারপর চিন্তা করো প্রবলেমটা কেমনে সলভ করা যাইতে পারে। 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট ইজি প্রবলেমগুলোর ক্ষেত্রে আইডিয়া চলে আসা উচিত। কোড করতে পারা লাগবে শুরুতেই ইম্পর্টেন্ট না, বাট আইডিয়াটুকু আনো। আনার পর তুমি এটাকে টোটাল আইডিয়াটাকে একটু সংক্ষেপে খাতায় সুডোকোড আকারে লিখো, যে ওকে খাতায় মাথায় রেখো, নট তোমার আইডিতে, খাতায় খাতায় আইডিয়াটাকে সামারাইজ করো, যে ওকে ফাইন এই প্রবলেমটা ফার্স্টে ইনপুট নিব, তারপরে এক্স এর সাথে 2 যোগ করব, তারপর এটাকে স্কোয়ার করব, তার থেকে 5 বাদ দিব, সো এটা হচ্ছে আমার সলিউশন আসবে। সো স্টেপগুলো আগে খাতায় লেখো, তারপর সেটাকে ইমপ্লিমেন্ট করার ট্রাই করো। আদারওয়াইজ তুমি একটা প্রবলেমের সলিউশন সম্পর্কে মোটামুটি শিওর না হয়ে কোড করতে বসলে যেটা হয়, তোমার অ্যাকচুয়ালি আর কোডিং স্কিলে তখন ঝামেলা ক্রিয়েট হইতে থাকে, যে এটা অ্যাকচুয়ালি একটা ব্যাড প্র্যাকটিস। তুমি কোনো কিছু সম্পর্কে শিওর না হয়ে কোড করতে বসে গেছো, এটা টাইমও কিল করে, প্র্যাকটিসটাও ব্যাড। তো এরপরেও যদি কখনো আইডিয়া না আসে, যে তুমি অনেকক্ষণ যাবত ট্রাই করছো কোনো রকম আইডিয়াই আসতেছে না, সেই ক্ষেত্রে তুমি হিন্ট নিতে পারো, নট সলিউশন বা নট কোড। কোড দেখা মানে জাস্ট ওই জায়গাতেই তোমার সমস্ত থিঙ্কিং অ্যাবিলিটি থেমে যাওয়া, তুমি যেই মুহূর্তে আরেকজনের কোড দেখতেছো। সো এটা করা যাবে না। হিন্ট নাও কিভাবে প্রবলেমটা সলভ করা যেতে পারে, মানুষের ডিসকাশন দেখো, বাট ওই কাজটা করা যাবে না। এডিটোরিয়াল দেখে কাজ করতে পারো, প্রবলেম নেই, বাট কোড দেখো না। একদম লাস্ট স্টেপ, তোমার আর কোনো মানে অ্যাকচুয়ালি কোনো স্টেপ ট্রাই করা বাকি নাই, তখন তুমি এডিটোরিয়াল থেকে কোড দেখতে পারো, বাট সেটা প্রপারলি বুঝে ইমপ্লিমেন্ট করা তোমার দায়িত্ব। আচ্ছা, এই ওয়েতে করলে কখনোই তোমার ওই ঝামেলাটায় তুমি পড়বা না, যে রিলেটেড প্রবলেম দেখার পরেও তোমার কোনো রকম আইডিয়া আসবে না। অবভিয়াসলি 100% গ্যারান্টি কেউ দিতে পারবে না যে এরপর তুমি যে কোনো ডেটা মানে ওই নোন ডেটা স্ট্রাকচার বা অ্যালগরিদমের যে কোনো প্রবলেম সলভ করতে পারবা, এটা কখনোই গ্যারান্টি দেওয়া যাবে না, কখনোই না। প্রবাবিলিটি হাই হবে যে তুমি এটা প্রবলেমটা সলভ করতে পারবা অন্যদের তুলনায়, এটা প্রবাবিলিস্টিক অলওয়েজই, এটা কখনোই ডিরেক্টলি তুমি বলতে পারবা না। ওকে, এরপর হচ্ছে বাংলাদেশ সফটওয়্যার ইন্ডাস্ট্রির ইন্টারভিউতে সাধারণত যে অ্যালগরিদম ডেটা স্ট্রাকচারগুলোর প্রশ্ন জিজ্ঞেস করা করতে দেয়, তা যদি একটু বলতেন। আমি আমার যতগুলো আমি ইন্টারভিউ ফেস করছি দেশে বিদেশে, টুকটাক আমি এখন পর্যন্ত যেই ধরনের প্রবলেম বা ডেটা স্ট্রাকচার বা অ্যালগরিদম আমি পাইছি, অ্যালগরিদমগুলোর মধ্যে সবচেয়ে ওয়েল নোন বাইনারি সার্চ, গ্রাফের মধ্যে ডিএফএস বিএফএস হাইয়েস্ট, এর বাইরে যাবে না। বিভিন্ন রকম বাইনারি ট্রি ট্রাভার্সাল, ইন অর্ডার ট্রাভার্সাল, প্রি অর্ডার ট্রাভার্সাল, পোস্ট অর্ডার ট্রাভার্সাল, ডেটা স্ট্রাকচারের মধ্যে স্ট্যাক, কিউ, লিঙ্ক লিস্ট, বেসিক অ্যারে, তারপরে হচ্ছে বিভিন্ন রকম ট্রি, তারপর হচ্ছে বেসিক ডাইনামিক প্রোগ্রামিং, বেসিক রিকারশন, বেসিক ব্যাকট্র্যাকিং, টুকটাক এগুলোর মধ্যেই থাকে, এর বাইরে যায় না। মানে একদম 0 to 100 লেভেল পর্যন্ত যদি চিন্তা করি, আননোন জিনিসপত্র বা খুবই মানে কম্পিটিটিভ প্রোগ্রামিং এ যে ধরনের আননোন সিচুয়েশন হয় খুব বেশি, অতটা হয় না, কিছুটা তোমার নোন সিচুয়েশনের মধ্যে থাকবে। এবং একটা সহজ সাজেশন হচ্ছে, তুমি তোমার কম্পিউটার সায়েন্স যে তুমি ডিগ্রিটা নিছো, ওইখানে তোমার কারিকুলামে ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম সম্পর্কে যেসব জিনিস ছিল সেগুলাই ভালো মতো শিখে আসলে তুমি কোথাও আটকাবা না, এটা হচ্ছে ট্রু, বাট প্র্যাকটিস করতে হবে। আমি দেশের বাইরে একটা জায়গায় ইন্টারভিউ তে বেসিক্যালি বেশ কিছু আমি কিছু এক্সাম্পল দিতে পারি যে আমি কি টাইপের প্রবলেম আমি এখন পর্যন্ত ফেস করছি। সে আমাকে একটা জায়গায় লিঙ্ক লিস্ট আমাকে হচ্ছে রিভার্স করতে দেওয়া হয়েছিল, প্রবাবলি মোটামুটি অনেকে এটা জানো। আমাকে একটা ডাইনামিক প্রোগ্রামিং এর প্রবলেম সলভ করতে দেওয়া হয়েছিল, আমাকে 2টা গ্রিডি প্রবলেম সলভ করতে দেওয়া হয়েছিল, একটা বিএফএস এর প্রবলেম সলভ করতে দেওয়া হয়েছিল। মোটামুটি একটা গ্রিডের মধ্যে বিএফএস অ্যাপ্লাই করতে হয় এরকম একটা প্রবলেম। আর আরেকটা প্রবলেম ছিল যেটা আসলে বলা যায় যে সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক একটা প্রবলেম। সেটা আসলে আমি সি প্লাস প্লাস কেই আমার প্রাইমারি ল্যাঙ্গুয়েজ হিসেবে সিলেক্ট করি, সো ওইটার উপর ভিত্তি করে আমাকে একটা প্রবলেম বানায় দেওয়া হয়েছিল, যেটা আসলে সি প্লাস প্লাস এর স্কিলটা টেস্ট করার জন্য। ফাইন, তো এটা হচ্ছে দেশের বাইরে। আর দেশে তুলনামূলকভাবে আমি স্ট্যাক কিউ, বেসিক ডাইনামিক প্রোগ্রামিং, বেসিক গ্রাফ থিওরি, বেসিক বাইনারি সার্চ, বিভিন্ন রকম সর্টিং অ্যালগরিদম লাইক মার্জ সর্ট, কুইক সর্ট, এগুলোর মধ্যেই আমি পাইছি, এর বাইরে এখন পর্যন্ত আমি দেখি নাই। ওকে,
ভাই আমার এখন পর্যন্ত বিগিনার লেভেলের 200 প্রবলেম সলভ করেছি, বাট এরপরেও আমার সিএফ এর প্রবলেম বুঝতে প্রবলেম হয়। এই জন্য ভাই আমার এখন সিএফ এর প্রবলেম সলভ খুব কম হয়। এই জন্য আমার কি করা উচিত? তোমার জন্য খুব ভালো একটা অ্যানালজি আমার কাছে আছে। অ্যানালজিটা অনেকটা এরকম, প্রবলেম সলভিং অ্যাকচুয়ালি খুব মজার একটা ব্যাপার। যে সে তুমি শুরুতে প্রবলেম সলভিং শুরু করছো, সে তুমি ভার্সিটির ফার্স্ট ইয়ারে আসো, এটা হচ্ছে তুমি তুমি দাঁড়ায় আছো কোনো একটা পাহাড়ের কোনায়, এবং তুমি এই স্টেপটা পার মানে জাস্ট এইটুকু অংশ পাড়ি দিলেই তুমি এখান থেকে এই প্রান্তে পৌঁছে যেতে পারবে, মানে বেসিক্যালি এক্সেপ্টেড যেখানে আছে সেখানে পৌঁছে যেতে পারবে। এটা তোমার কাছে খুব ইজি প্রবলেম গুলোর জন্য। এই সিচুয়েশনটা কখন হয়? যখন তুমি কোড ফোর্সেস এর সে ডিফ 3 এর প্রবলেম নাম্বার এ বা বি সলভ করতে যাও, নট ডিফ 2, ডিফ 3 সবচেয়ে ইজি বলা যায়। সিএফ ডিফ 3 এ বি টাইপের প্রবলেমগুলো তুমি এরকম সিনারিওতে ইজিলি সলভ করতে পারো। সে তুমি খুব খুশি মনেই প্রবলেমগুলো ইজিলি সলভ করতে পারতেছো। এখন তুমি ধরো একটা বিশাল মেজের মধ্যে আসো, সো সেইখানে তুমি এখানে দাঁড়ায় আসো এবং তুমি খুব ইজিলি জামগুলা দিয়ে তুমি এক একটা করে এসি নিয়ে আসতে পারতেছো, রাইট? এই জামগুলার এই যে মধ্যবর্তী যে দূরত্বটা সেটা খুব বেশি না, তুমি জাস্ট হেঁটেই এখান থেকে এখানে আসতে পারো, এরকম ডিস্টেন্স। ওকে, এখন একটা জিনিস চিন্তা করো, তুমি এইভাবে যদি সারাদিন হাঁটো, 200-300 প্রবলেম তোমার সলভ হয়ে যাবে না? সারাদিন এই স্টেজ ধরে ধরে যদি তুমি হচ্ছে হাঁটাহাঁটি করতে থাকো। আচ্ছা, এখন একটা সিচুয়েশন আসলো তোমার সামনে। সিচুয়েশনটা হচ্ছে অনেকটা এরকম, তুমি একটু আগে যে হেঁটে হেঁটে প্রবলেমগুলো সলভ করছো, এখন কি সিচুয়েশনটার ওরকম আছে? পারবা? এই সিচুয়েশনটা কখন হয়? এই সিচুয়েশনটা হয় যখন তুমি আসলে সে এক্সাম্পল ডিফ টুর বি বা সি সলভ করতে যাও। ইনিশিয়ালি যারা আসলে প্রবলেম সলভ করতে যায়, তখন তার জন্য মনে হয় আচ্ছা এটা কি করতেছি আমি আসলে, আমি তো একটু আগে 200-300 প্রবলেম সলভ করে ফেলছি, একটা ভাইয়া প্রবাবলি তার উত্তর পাবে এখনই এর মাঝখানে, বাট আমার কি হইলো, আমি তো আসলে কোনোভাবেই এখান থেকে ওখানে যাইতে পারতেছি না। করণীয় কি? করণীয় হচ্ছে আসলে এখান থেকে তুমি যে আগে যে হেঁটে হেঁটে পার হইতেছিলা, তোমার এখন হেঁটে পার হইলে আর হবে না, তোমাকে এখন জাম্প দেয়া লাগবে। প্রথমবার জাম্প দিবা, ফেল করবা, দ্বিতীয়বার জাম্প দিবা, ফেল করবা, তৃতীয়বার হয়তোবা দিবা, তখন তুমি পাশ করে যাবা। এখান থেকে অনেকবার জাম্প করতে করতে তুমি নিচের দিকে পড়বা, আবার তোমাকে উঠে আবার জাম্প দেওয়া লাগবে, করতে 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 একটা সময়ে অনেকগুলা ট্রায়ালের পর তুমি অ্যাকচুয়ালি প্রবলেমটা সলভ করতে পারবা এখান থেকে খুব ইজিলি। তারপর তুমি জাম্প করে এখানে যেতে পারবা। এখন চিন্তা করো, তোমার জাম্প দেওয়ার ক্যাপাবিলিটি বেড়ে গেছে কেমনে? প্র্যাকটিস করতে করতে। প্র্যাকটিস যদি না করো এবং হার্ডার লেভেলের প্রবলেম যদি তুমি প্র্যাকটিস না করো, তোমার কমফোর্ট জোন থেকে বের না হয়ে যদি তুমি কাজ করতে যাও হবে না, তোমাকে কমফোর্ট জোন থেকে বের হওয়া লাগবে। বের হয়ে কঠিন প্রবলেমগুলো তোমাকে ট্রাই করতে হবে। তখন তুমি আস্তে আস্তে তোমার স্কিল যে ডেভেলপ হইতেছে টের পাবা। তুমি যদি তোমার স্কিলের মানে তোমার কমফোর্ট জোনের ভিতরে এই যে ওয়াকিং ডিস্টেন্সে যে এই প্রবলেমগুলো সলভ করা যায়, এইভাবে তুমি যদি 200-300-2000 প্রবলেমও সলভ করো, তোমার তো জাম্প দেওয়ার স্কিলটা বাড়বে না, সো আলটিমেটলি লাভ নাই। ওকে, সো হয়তোবা তুমি তোমার প্রশ্নের উত্তরটা পাইছো। আচ্ছা, আমি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিতেছি যেহেতু আমাদের হাতে টাইম কম, তো যে প্রশ্নগুলো একই সাথে অনেকগুলো প্রশ্নের উত্তর দিবে আর কি। আমি কোড ফোর্সেস ট্রেনিং শিট ইউজ করছি, কিন্তু অনেক সময় প্রশ্ন পড়েই বুঝতে পারি না, আর অ্যালগরিদম বুঝলেও সেটা প্রবলেম সলভে ইউজ করতে পারি না। আমার কিভাবে এগোনো উচিত? অলরেডি এটা উত্তর দিয়ে দেওয়া হয়েছে আমাদের এখনকার উত্তরগুলো আসলে এটার এই প্রশ্নগুলোর উত্তর। ভাই টিএলই এর সলভিং স্ট্র্যাটেজি সম্পর্কে কিছু বলবেন? এবার আইসিপিসি পিলিতে অনেক টিএলই খাইছি। টিএলই মানে ভাই টাইম কমপ্লেক্সিটি, মানে টাইম লিমিট এক্সিটেড। তোমার টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস, বা সহজ ভাষায় বলতে গেলে কমপ্লেক্সিটি অ্যানালাইসিস সম্পর্কে পড়ালেখা করতে হবে। যে একটা কোড জাস্ট ব্রুট ফোর্স লিখলেই হয় না, এফিশিয়েন্ট হইতে হয়। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, একটা প্রবলেম দিয়ে এক্সাম্পল দিই। সে আমি তোমাকে একটা ভ্যালু দিলাম এন, এন এর ভ্যালু ধরো আমি 1 থেকে 10⁵ পর্যন্ত দিতে পারি। ওকে, 1 থেকে 10⁵ পর্যন্ত যে কোনো ইন্টেজার ভ্যালু হইতে পারে। সে
তোমাকে যদি আমি n equals to 3 দেই, তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 1 2 3, 1 থেকে 3 পর্যন্ত যে সংখ্যাগুলো আসতেছে তাদের প্রত্যেকের বাইনারি ফরম্যাটটা তোমাকে লেখা লাগবে। একের বাইনারি ফরম্যাট হচ্ছে 1, 2 এর বাইনারি ফরম্যাট হচ্ছে 10, 3 এর বাইনারি ফরম্যাট হচ্ছে 11। এদেরকে যদি তুমি কনক্যাট করো, কনক্যাট করলে আসবে 1 প্লাস 10 প্লাস 11 মানে 1 10 11। এটা একটা নতুন বাইনারি নাম্বার। এই বাইনারি নাম্বারটার ডেসিমেল ফরম্যাটটা কত সেটা তোমাকে বলতে হবে। সো 1 1 0 1 1 এটা অ্যাকচুয়ালি কত হবে? 0 1 2 3 4, 2 টু দি পাওয়ার 4 মানে 16, 8 এটাতে কিছু আসবে না, এটাতে আসবে 8 এর পর 4 এটা 2, এটা আসবে ধরো 1। তো 16 আর 24 আর 2 26 আর 1 27। সো আমাদের আউটপুট আসলো 27। n ভাই ইকুয়ালস টু মাঝখানে যদি আমার একটু 3, কেটে গেছিল, একটু আরেকবার বলবেন? আচ্ছা জি জি, জাস্ট একটা সিম্পল প্রবলেম। সে একটা ভ্যালু দেয়া থাকবে n ইকুয়ালস টু, সে আমি এক্সাম্পল দিলাম 3, তখন আমাদের কি করতে হবে 1 থেকে 3 পর্যন্ত মানে 1 থেকে n পর্যন্ত প্রত্যেকটা সংখ্যার বাইনারি নাম্বারটা বের করে সেই বাইনারি নাম্বারগুলোকে কনকেট করা লাগবে, মানে স্ট্রিং কনকেটেনেশন, যেটা কনকেট করে একটা নতুন বাইনারি নাম্বার পাবো আমরা। সেই বাইনারি নাম্বারটাকে যদি আবার পুনরায় ডেসিমেলে কনভার্ট করি, যে ডেসিমেল ভ্যালুটা আসবে সেটা আমি লিখছি এখানে, সেটা 27। সো আমাকে ইনপুট দেয়া থাকবে 3, আমাকে আউটপুট অ্যাকচুয়ালি প্রিন্ট করতে হবে 27। ব্রুট ফোর্স ওয়েতে একটা মানুষকে যদি প্রবলেমটা সলভ করতে দেওয়া হয়, সে কিভাবে প্রবলেমটা সলভ করবে? 1 থেকে n পর্যন্ত লুপ চালাবে, প্রত্যেকটা নাম্বারের জন্য সে সেটাকে বাইনারিতে কনভার্ট করবে, বাইনারিতে কনভার্ট করার পরে সে সেগুলোকে যোগ করার চেষ্টা করবে, যোগ করা হয়ে গেলে তারপর সে সেই স্ট্রিংটা থেকে আবার পুনরায় সে সেটাকে একটা ইন্টিজার ভ্যালু মানে ডেসিমেল ভ্যালুতে কনভার্ট করার ট্রাই করবে। বাট এই অ্যাপ্রোচটা অনেক বেশি টাইম কনজিউমিং। তো এই প্রবলেমটার খুব সহজ একটা, কেউ যদি এটাকে কিছুটা এক্সটেন্ড করে হয়তো একটা রিকার্সিভ সলিউশন সে পেয়ে যাবে, যে এফ অফ এন বেসিক্যালি এফ অফ এন মাইনাস 1 মাল্টিপ্লাইড বাই 2 টু দি পাওয়ার লগ n প্লাস 1 মাল্টিপ্লাইড বাই প্লাস n। জাস্ট এইটুকু একটা সলিউশন, এটা হচ্ছে সিল ফ্লোর ভ্যালু। এরকম একটা রিকার্সিভ সলিউশন চলে আসে যেখানে আসলে এক্সট্রা কোনো মেমোরিও লাগে না, জাস্ট ও এন লুপ চালায় আমরা পুরো ভ্যালুটা ক্যালকুলেট করতে পারি, এখানে বাইনারিতে কনভার্টও করতে হয় না। কেউ যদি এইটুকু অংশ না বুঝে বা টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস না করে ব্রুট ফোর্স কোড করা ট্রাই করে, সে 100% শিওর টি লিখাবে। তখন তাকে আসলে অপটিমাইজড কোনো অ্যাপ্রোচ চিন্তা করা লাগবে। তোমার অ্যাপ্রোচটা অপটিমাইজড নাকি অনেক বেশি টাইম কনজিউমিং সেটা বোঝার জন্য তোমাকে কমপ্লেক্সিটি অ্যানালাইসিস সম্পর্কে পড়ালেখা করা লাগবে। ওকে ফাইন। সো আমি কোড ফোর্সেস ট্রেনিং শিট এটা অলরেডি উত্তর দেওয়া হয়েছে। এক সেকেন্ড ভাই, জাস্ট সিএসসি তে বাংলাদেশের থেকে অনার্স করে বিদেশে মাস্টার্সের জন্য গেলে কোন কোর্সটা নেওয়া উচিত, এই পার্টটুকুতে আমার নলেজ একটু কম, যেহেতু আমি নিজে এখন ওই কাজটা করি নাই। বাট আমি এটা আসলে উত্তরটা এইভাবে দিব যে যার যেটাতে আগ্রহ, অনেকের আগ্রহ থাকতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে, অনেকের সফটওয়্যার ডেভেলপমেন্টে বা অনেকের থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্সে, যার যেটাতে আগ্রহ সুযোগ বুঝে সেটাতেই যাওয়া উচিত। এটা সম্পূর্ণ একটা কাস্টমাইজড কোশ্চেন হবে আর কি। ওকে ভাই, ডিসক্রিট ম্যাথমেটিক্স নিয়ে কিছু বললে ভালো হয়। সিপি এর সাথে ডিসক্রিট ম্যাথমেটিক্স এর রিলেশন কেমন? খুবই ভালো, মানে ওতপ্রোতভাবে জড়িত বলা যায়। এই যে গ্রাফ থিওরি আমরা দেখতেছি, এটা ডিসক্রিট ম্যাথমেটিক্স এর ব্রাঞ্চ। এই যে নাম্বার থিওরি নিয়ে আমরা নানান রকম পড়ালেখা করি, চাইনিজ রিমাইন্ডার থিওরেম, বিভিন্ন প্রাইমারিটি টেস্টিং, ম্যাক্সিমামই ডিসক্রিট অ্যালগরিদম বা ডিসক্রিট ম্যাথমেটিক্স এর অংশ থেকে আমরা এখানে বেসিক্যালি পাই। সো ওতপ্রোতভাবে জড়িত। আমি যদি বলি ম্যাথমেটিক্স এর কোন ব্রাঞ্চটা সবচেয়ে বেশি কম্পিউটার সায়েন্সের সাথে কানেক্টেড, ডিসক্রিট ম্যাথ। আর আমি তো কম্পিউটার সায়েন্সকে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স বলি, সো সবকিছুই আছে এখানে। অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য কতটুকু প্রবলেম সলভিং জানা উচিত? এইভাবে ডিরেক্টলি অ্যান্সার দেওয়াটা ডিফিকাল্ট, বাট আমি বলবো যে যে কোনো জায়গায় ভালো মতো সাস্টেইন করার জন্য বা বলা যায় যে সিস্টেম লেভেলে কন্ট্রিবিউট করার জন্য বা ডিজাইন লেভেলে কন্ট্রিবিউট করার জন্য একজন প্রোগ্রামারকে তুলনামূলকভাবে ভালো লেভেলের প্রবলেম 300-400 সলভ করা থাকা উচিত। অবভিয়াসলি এটা এই যে আমি স্টেটমেন্টটা দিলাম, এখানে অনেকগুলো স্টার থাকবে, বা আমি যদি লিখে দিতাম আমি অনেকগুলো স্টার দিতাম, ওই স্টারের নিচে আমি কন্ডিশন লিখে দিতাম যে এই কন্ডিশন এই কন্ডিশন, বাট
এরকম 300-400 মতো প্রবলেম তার সলভ করা থাকা উচিত, বাট অবভিয়াসলি সেগুলার ভালো ডিফিকাল্টির হওয়া লাগবে। একদম কোড ফোর্সেস এর জাস্ট ডিভিশন 2 এর এই প্রবলেম সলভ করলাম 300, আমি ওখান থেকে বেশি কিছু শিখলাম না, লাভ নাই। বাট আমি যদি ভালো 50টা প্রবলেম সলভ করি যেখান থেকে আমি অনেক কিছু শিখতে পারছি, সেটা বেশি আসলে ইম্পর্টেন্স ক্যারি করবে। ওকে, বাংলাদেশে একটা সফটওয়্যার কোম্পানিতে ইন্টারভিউতে এসটিএল ইউজ করতে দেয় না, একদম র কোড করতে বলা হয়। জি, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমি জানি কার কথা বলতেছো। সো সেই ক্ষেত্রে তোমাকে এটা 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 অ্যাকচুয়ালি একটা ভালো অ্যাপ্রোচ আমি বলবো। যদি কাউকে আসলে এসটিএল এর ইন্টারনাল ইউসেজ গুলা শিখতে বলা হয়, সেই ক্ষেত্রে এটা ভালো অ্যাপ্রোচ। তোমাকে আসলে এসটিএল গুলা ছাড়া কিভাবে প্রবলেমটা সলভ করতে পারা যায় সেটা চিন্তা করতে হবে, কারণ 100% কেসে সেই প্রবলেমটা এসটিএল ছাড়া সলভ করা যায়, ওরকম প্রবলেমই তোমাকে দেওয়া হয় যেটাতে এসটিএল দরকার নাই। তুমি হয়তো এসটিএল এর উপর ব্লাইন্ডলি ডিপেন্ডেন্ট, এই কারণে তুমি এসটিএল ছাড়া চিন্তা করতে পারতেছো না, তোমাকে সেখান থেকে বের করার জন্য এই কাজটা করা হয়, যেটা আমার কাছে মনে হয় একটা গুড অ্যাপ্রোচ, অ্যাটলিস্ট কিছু স্পেসিফিক কেসের ক্ষেত্রে। একদম বেসিক অবস্থায় আবার কি করা উচিত ভাইয়া? ওকে, আমার মতে যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা উচিত, সিএসি প্লাস প্লাস জাভা। আমি পাইথন দিয়ে কম্পিটিটিভ প্রোগ্রামিং স্টার্ট করতে নিষেধ করব সবাইকে, অ্যাটলিস্ট আমি আমার জায়গা থেকে নিষেধ করব। সি, সি প্লাস প্লাস, জাভা, এই টাইপের ল্যাঙ্গুয়েজ দিয়ে কাজ করা শুরু করা উচিত। কেন উচিত এখন হয়তো বা ডিবেটে গেলে অনেক সময় চলে যাবে, বাট অন দ্য গো তুমি বুঝতে পারবে আমি কেন এই জিনিসটা বলতেছি, রিজন আছে এটাতে। ওকে, সো যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখো, লাইট ওজে বা কোড ফোর্সেস থেকে বেসিক প্রবলেমগুলো দেখতে থাকো, দেখো কোনোভাবে এটাকে সলভ করার কোনো আইডিয়া চলে আসে কিনা, জাস্ট প্রবলেমটা পড়ে ওটাকে কোড করে ইমপ্লিমেন্ট করে প্রবলেমটা সলভ করার ট্রাই করো। এইভাবে আগে তুমি 50-60টা ইজি প্রবলেম সলভ করে একটা কমফোর্টেবল জায়গায় চলে আসো। ইউআরআই অনলাইন জাজ খুব ভালো একটা জায়গা। ওকে, so what if somebody completed his graduation but never did problem solving? He knows frameworks and can do projects easily. Never faced difficulty during his development related tasks, but now when he looks around he sees that almost every big company recruits employee based on problem solving skill. Now what can he do? How can he cope up? If he has to start competitive programming, what path he should follow as he's already done with graduation? No problem, এটাতে কোনো সমস্যাই না। আমার মতে এটা আরো খুব ভালো একটা সময় কম্পিটিটিভ প্রোগ্রামিং বা প্রবলেম, নট এক্স্যাক্টলি কম্পিটিটিভ প্রোগ্রামিং, প্রবলেম সলভিং স্কিলটা তার বিল্ড আপ করার জন্য এখনো এনাফ টাইম আছে। আমি বলবো, আমি সাজেস্ট করবো যে হ্যাঁ, প্রবলেম সলভিং স্কিল ছাড়া, মানে এই কম্পিটিটিভ প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ড ছাড়া আপনি যে ইন্ডাস্ট্রিতে টিকতে পারবেন এটা ভুল কথা। আপনি ভালোভাবেই হয়তোবা টিকতে পারবেন যদি আপনার অন্য দিকে যখন কোনো সিচুয়েশন আপনার সামনে আসে আপনি সেটাকে স্মার্টলি ট্যাকেল করতে পারেন। এটা অবভিয়াসলি কম্পিটিটিভ প্রোগ্রামিং এর মাধ্যমে এই স্কিলটা ভালোভাবে ডেভেলপ হয়, বাট আপনি যদি সেটাকে ডেভেলপমেন্টের ভিত্তিতে বা ডেভেলপমেন্টের মাধ্যমে আপনি সেটাকে ইমপ্রুভ করতে পারেন, কোনো প্রবলেম নাই। বাট স্টিল আপনি যদি কম্পিটিটিভ প্রোগ্রামিংই চান, সেই ক্ষেত্রে আমি বলবো আপনি লিড কোড খুব ভালো একটা ওয়ে শুরু করার জন্য, একদম বেসিক থেকে শুরু করতে পারবেন। লিড কোডের সাবস্ক্রিপশন আমার কাছে মনে হয় একটা খুবই ভালো একটা অপশন। আপনি তাদের প্যাকেজগুলো দেখে কোনো একটা সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারেন, নিয়ে আপনি একটা লম্বা সময় ধরে, ধরেন 3 মাস 4 মাস একটা টাইম ফ্রেম নিয়ে, যদি কোথাও ইন্টারভিউ আপনি দিতে চান অবশ্যই একটা ছোট টাইম ফ্রেম বেঁধে কাজ করবেন। আদারওয়াইজ ওই যে রিলাক্টেন্ট একটা মুড বলছি যেটা, ওরকম একটা সিচুয়েশন তৈরি হয়। তো আপনি টাইম ফ্রেম বেঁধে আপনি বেসিক অ্যালগোরিদম থেকে শুরু করে নিয়ে, ডেটা স্ট্রাকচার থেকে শুরু করে নিয়ে সবকিছুই, সব ধরনের প্রবলেম, ওয়েল নোন প্রবলেমগুলো সেখানে আছে। সো খুবই ভালো একটা বলা যায় যে অনলাইন জাজ ইন্টারভিউ প্রবলেম প্র্যাকটিস করার জন্য আপনি সেটা করতে পারেন। আপনার একই সাথে প্রবলেম সলভিং স্কিলও বাড়বে, কম্পিটিটিভ প্রোগ্রামিং স্কিলটাও আপনি যথেষ্ট আপনি গেইন করতে পারবেন। আমি নিজে আমার গ্র্যাজুয়েশনের পর জব লাইফে আসার পর আমি এখন যে অ্যালগোরিদম ডেটা স্ট্রাকচার জানি তার 30% বা 40% আমি আমার গ্র্যাজুয়েশনের পর জব লাইফে ঢোকার পর শিখছি। সো অবভিয়াসলি এটা ডুয়েবল। আমি এখনো মোটামুটি রেগুলার আমি সিপি প্র্যাকটিস করি, প্রবলেম সলভিং প্র্যাকটিস করি। সো আপনার জাস্ট আগ্রহটা দরকার, এর বাইরে কোনো প্রবলেম নেই। আপনি 10 বছর পরেও শুরু করতে পারেন, নো প্রবলেম, এটাতে কোনো সমস্যা না। ডেটা সায়েন্সের সাথে সিপির ওরকম ডিরেক্ট রিলেশনশিপ নাই, বাট স্টিল প্রবলেম সলভিং স্কিলটা সব জায়গাতেই কাজে লাগবে। ওকে, জাভা দিয়ে কম্পিটিটিভ প্রোগ্রামিং কোর্স করা যাবে? জাভা দিয়ে আমরা কোড সি প্লাস প্লাস বা সিতেই করব। আপনি নলেজ টুকু নিয়ে আপনি আমাদের যে অ্যালগরিদম ডেটা স্ট্রাকচারের যে ক্লাসগুলো হয়
সেখান থেকে আপনি প্রপারলি জিনিসটা শিখে নিয়ে জাভাতে নিজের মতো কোড করতে পারবেন। আর জাভা আমরা যখন সি প্লাস প্লাস এ কোডগুলো করবো খুব বেশি ডিফারেন্ট হবে না আপনি জাভাতে যদি কনভার্ট করতে চান। আমরা সাধারণত এরকম কোডারদের ক্ষেত্রে তাদের কোডগুলো একটু সময় নিয়ে আলাদাভাবে চেক করে দিই, যদি তারা চায় যে ভাই আমি এই জিনিসটা ইমপ্লিমেন্ট করছি একটু চেক করে দেন, আমরা সেটা করে দিই। জাভাতে কোনো প্রবলেম নেই, কারণ জাভা আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। সো আমরা এখানে যারা কাজ করতেছি রেভিস স্কেলে মোটামুটি সবাই জাভাতে বেশ ভালো ফ্লুয়েন্ট, সো প্রবলেম হবে না। বাট আমরা কোর্সটা সি প্লাস প্লাসই রান করবো। পাইথন দিয়ে প্রবলেম সলভ করতে ডিমোটিভেট করলেন, বাট ওয়াই? আচ্ছা, একটু যদি ডিসক্রাইব করতেন। সি সি প্লাস প্লাসে পাইথন বেশি ইজি অ্যান্ড ভালো লাগছিল আমার কাছে, কারণ অনেক কিছুই বিল্ট ইন, এবং তুমি তার ইন্টারনাল অনেক হয়তোবা অ্যালগোরিদমের ইমপ্লিমেন্টেশন বা ডেটা স্ট্রাকচার ইমপ্লিমেন্টেশন তুমি না জেনে সেগুলো ইউজ করতে পারো, যেগুলো সি প্লাস প্লাসে অতটা ইজিলি করা যায় না। তোমাকে একটু রুট লেভেল থেকে শিখে তারপর করতে হয়, যেই স্কিলটা নেসেসারি কোন একটা প্রবলেম সলভিং স্কিল তোমার যদি ডেভেলপ করতে চাও। পাইথনে সেই সুযোগটা একটু কম। সে আমি একটা সহজ এক্সাম্পল যদি দিই, বিগ ইন্টেজার এই জিনিসটা সি প্লাস প্লাসে নাই। বড় বড় 4-5টা সংখ্যা যদি যোগ করতে চাও সি প্লাস প্লাস সেটা তোমাকে করতে দিবে না। পাইথনে ইজিলি সবকিছু অ্যাকচুয়ালি তুমি বিগ ইন্টেজারে কাজ করতে পারবা। সেটার জন্য তোমাকে সি প্লাস প্লাসে নিজের মতো একটা ক্লাস বানায় নেওয়া লাগবে। তুমি যখন সেই বিগ ইন্টেজারের ক্লাসটা বানাইতে যাবা, তুমি বেশ কিছু অ্যালগরিদম ডেটা স্ট্রাকচার সম্পর্কে তোমার নলেজ হবে। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে বাইনারি সার্চ, হয়তো বা কেউ চিন্তাও করবে না, বাট তুমি সেই সিচুয়েশনটা কখনো ফেসই করবা না যদি তুমি পাইথন দিয়ে সেই বিগ ইন্টেজারের জিনিসপত্রগুলো তুমি বিল্ট ইন ইউজ করে আসো। অ্যান্ড অনেক জায়গাতেই আমি বলবো যে আর আরেকটা বড় ইম্পর্টেন্ট ব্যাপার, পাইথন স্লো। কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জন্য টাইম অনেক অনেক বেশি সেন্সিটিভ একটা জিনিস, যেটা পাইথনের জন্য স্লো। সো আমি অনেকগুলো রিজনে পাইথনকে সাজেস্ট করি না কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জন্য। বাট স্টিল তুমি যদি অনেক বেশি ফ্লুয়েন্ট হও, অনেক বেশি অপটিমাইজড কোড লিখতে পারো নিজের মতো, তুমি করতে পারো। বাট আমি সাজেস্ট করবো না, ইভেন অনেকেই সাজেস্ট করবে না যারা এই কমিউনিটির আছে। ওকে, জব ইন্টারভিউ বা জবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভ্যারিয়েশন কিরকম প্রভাব ফেলে? ওরকম কোনো প্রভাবই ফেলে না, কারণ জব ইন্টারভিউতে কখনোই ওরকম ভাবে স্পেসিফিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কাজ করতে বলে না। কমফোর্টেবল যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়েই তুমি কাজ করতে পারবা। তোমাকে আসলে এক্সপ্লেইন করতে হবে তুমি কি কোড লিখতেছো। সো এক্সপ্লেইন করার টাইমে তোমার ইন্টারভিউয়ার বুঝে নেয় তুমি আসলে কোন অ্যাপ্রোচে যাইতেছো। সো এক্সাক্ট কোড তাকেও বুঝতে হয় না তুমি কি লিখতেছো। সো তখন আসলে ল্যাঙ্গুয়েজ ম্যাটার করে না। গ্রাফের কোড প্রবলেমটা কোথায় সলভ করলেও কোড করতে গেলে প্রবলেম ফেস করতে হয় কন্টেস্টে, এর জন্য কি টেমপ্লেট রাখা ভালো? টেমপ্লেট তখনই রাখবা যদি তুমি টেমপ্লেটের প্রতিটা ওয়ার্ড বুঝো, আদারওয়াইজ না। অ্যাটলিস্ট একবার হইলেও তোমাকে সেই অ্যালগরিদমটা বুঝা লাগবে যে টেমপ্লেটে কি হইতেছে, আদারওয়াইজ এ বিগ নো, করা যাবে না। না বুঝে টেমপ্লেট রাখাটা খুবই আনহেলদি প্র্যাকটিস। অনেক অনলাইন জাজ আছে, আমাদের কি উচিত না একটা জাজের রেপুটেশন গড়ে তোলা? স্টিল পার্সোনাল চয়েস, বাট আমি বলবো যে যদি একটা অনলাইন জাজে ভালো প্রবলেম পাওয়া না যায়, যেটা অনেক বেশি ওয়েল নোন, আমি অবভিয়াসলি আমার অনলাইন জাজ সুইচ করব। আমি ভালো প্রবলেমের দিকে ফোকাস থাকবো, কোন অনলাইন জাজের স্পেসিফিক অনলাইন জাজের প্রতি বায়াসড থাকবো না। সে আমি এখনো, আমাকে যদি কি আমার ফেভারিট অনলাইন জাজ সাজেস্ট করতে বলে, আমি লাইটোজের কথা বলি। প্রবলেম সংখ্যা কম, বাট প্রতিটা প্রবলেমের কোয়ালিটি টপ নচ। আর যদি আমাকে কেউ বলে যেখানে আমি রেগুলার নতুন নতুন পাজেল টাইপের প্রবলেম পাবো, আমি সাজেস্ট করবো কোডফোর্সেস। আমাকে যদি কেউ বলে যে আমি একদমই নতুন, আমি হতাশ হয়ে যাই খুব দ্রুত, বাট আমি কম্পিটিটিভ প্রোগ্রামিং ছাড়তে চাই না, আমার জন্য কোন অনলাইন জাজ সাজেস্ট করবেন? আমি বলবো অ্যাডকোডার। আমি চাই এরকম প্রবলেম সলভ করতে, যে প্রবলেমগুলো ল্যাঙ্গুয়েজ আমি তুলনামূলকভাবে দ্রুত বুঝতে পারি। ডিসক্রিপশন পড়লে আমি সহজে বুঝি না, বাট আমি একটু ইজি টু রিড টাইপের ডিসক্রিপশন চাই। তাহলে তুমি আমাদের এই রেজিওনে যারা প্রবলেম সেটার, তাদের প্রবলেম সলভ তোমার করতে হবে। তার জন্য ভালো একটা অপশন হচ্ছে কোডশেফ। কোডশেফে প্রায় রেগুলার ইন্টারভালে আমাদের দেশীয় কন্টেস্টেন্ট যারা, তারা প্রবলেম ওখানে পাঠায়, এবং ইন্ডিয়ানদের প্রবলেম মানে ইন্ডিয়ানদের ইংলিশ রাইটিং অনেকটা আমাদের মতোই, তো ঝামেলা হয় না। এক একটা কাজের জন্য এক একটা অনলাইন জাজ আমি প্রিফার করি, বাট ইন জেনারেল লাইটোজে কোডফোর্সেস, লেটেস্ট প্রবলেমগুলো কোডফোর্সেসে পাবা, আর ক্লাসিক প্রবলেমগুলো লাইটোজেতে পাবা। ইউভিএ একটু পুরাতন, বাট স্টিল ওখানে অনেক ভালো ভালো প্রবলেম আছে। লাইটোজে তো অনেক বিগিনারদের জন্য একটু টাফ হয়ে যায় অনেক সময়। লাইটোজের যে বিগিনার প্রবলেমগুলো ওগুলা একটু টাফ, বাট কোয়ালিটিফুল। তুমি যদি সেই প্রবলেমটা হেল্প নিয়েও সলভ করো, শিখে তুমি অনেক কিছু শিখতে পারবা ওইখান থেকে, যেটা হয়তো 5টা কোডফোর্সেসের ডিভিশন 2 এর প্রবলেম এ সলভ করে তুমি পাবা না। সো প্রবলেম কম, বাট প্রতিটা প্রবলেমের কোয়ালিটি ভালো। একটা ছেলে যদি আমার কাছে এসে বলে যে আমি লাইটোজে থেকে 200 প্রবলেম সলভ করছি,
এবং মোটামুটি নিজের প্র্যাকটিসে আমি তার স্কিল সম্পর্কে অনেকটুকুই ধারণা পাবো। বাট কোড ফোর্সেস থেকে যদি সে 2000-এর কথা বলে, আমি বুঝবো না যে তার অবস্থা কি। রেটিং বললে কিছুটা বুঝতে পারবো, বাট স্টিল সেই রেটিং এ অনেক কারচুপি হয়, অনেকে টিম নিয়ে কন্টেস্ট করে, হ্যাঁ। সো অনেকগুলো ইস্যু থাকে সেখানে। ওকে, সো আমাদের ওয়েবিনারটার বেসিক্যালি যে উদ্দেশ্য ছিল, ওয়েবিনারে আসলে একসাথে অনেক কথা, অনেকের প্রশ্ন থাকে, একসাথে উত্তর দেওয়া সম্ভব হয় না। বাট আমি মোটামুটি একটা 1 ঘন্টায় যতটুকু আইডিয়া তোমাদের দেওয়া সম্ভব ছিল, আপনাদের যতটুকু আইডিয়া দেওয়া সম্ভব ছিল, আমি চেষ্টা করছি সেই কাজটা করার। এবং আমি লাস্টে কিছু আমাদের ডেভ স্কিল সম্পর্কে কথাবার্তা বলবো। সেখানে বলা যাইতে পারে যে অনেকেই হয়তোবা জানতে চান যে আমাদের কোর্সগুলো বেসিক্যালি কোন কোন সেকশনে হয়। আমরা এখন পর্যন্ত 3টা সেকশনে আমাদের কোর্স চালু রাখছি। তো একটা হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং বিগিনার, এটাতে একদম বিগিনার লেভেল থেকে আপনাকে অ্যাটলিস্ট বেসিক কোডিং স্কিলটুকু আপনার থাকা লাগবে এবং অবশ্যই ধৈর্য থাকা লাগবে। এই দুইটা জিনিস যদি থাকে, আপনি এই বিগিনার ব্যাচের জন্য রেডি। আমাদের মে মাস থেকে আমাদের এই কোর্সটা চালু হবে, এপ্রিল মে, মে থেকে আমাদের নতুন ব্যাচটা চালু হবে। সিমিলারলি আমাদের ইন্টারমিডিয়েট লেভেলের ব্যাচও আছে, প্যারালালি অ্যাডভান্সও। হ্যালো ভাইয়া। জি ভাইয়া। ভাই বিগিনার যে লেভেলের যে কোর্সটা সেটা হইলো গিয়া মানে ডেট বলে দেওয়া হয়েছে, কিন্তু কয়টা থেকে ক্লাস হবে ভাই এটা তো বইলা দেওয়া হয়। ক্লাস হচ্ছে ভাইয়া 10টা থেকে 12টা। ওকে ভাই, সবসময় 10টা থেকে 12টা থাকে, বাট আমরা এইবার চিন্তা করতেছি ক্লাস টাইমটা একটু আগায় নেওয়া যায় কিনা। এটা এখনো ফাইনাল হয় নাই, বাট এটা আমাদের ইন্টারনালি আমাদের কথা চলতেছে। আমরা চেষ্টা করব ক্লাস টাইমটা একটু আগায় নিয়ে আসার। ভাইয়া So, 9টা থেকে হলেই ভালো হয়, 10টা আসলে অনেক রাত হয়ে যায়। হ্যাঁ, আমরা এখনো ফাইনাল হয়নি কোনো কিছুই, সবার মতামত নেওয়া হবে, এটাতে কোনো প্রবলেম নেই। সো দেখা যাক, এটা এখনো ফাইনাল না। অ্যাকচুয়ালি ফাইনাল কোনো কিছু না হলে বলা ঠিক না, হয়তো ভাই অনেকে উইকে কয়টা করে ক্লাস হবে? উইকে 2টা। এখন আমাদের যে ব্যাচটা হইতেছে সেটা শুক্র শনিবারে হয় ক্লাস, বাট প্রবাবলি আমাদের মে মাস থেকে যেই ব্যাচটা হবে সেটা শুক্র শনিবারে ক্লাস থাকবে না, আমি যতটুকু জানি আর কি। সো সেটা মঙ্গলবার এবং ইন্টারমিডিয়েট ক্লাস। ব্যাচটা কখন থেকে হবে? আচ্ছা, ইন্টারমিডিয়েটটা এখন আমরা ফিক্স করি নাই, কারণ আমাদের ইচ্ছা আছে আমরা মে মাসের দিকে আমরা একটা পরীক্ষা দিব। আমরা পরীক্ষা বলতে জাস্ট একটা কন্টেস্ট, এটা একটা একদমই বিগিনার লেভেলের একটা কন্টেস্ট থাকবে। সেই কন্টেস্টটা থেকে আমরা আগ্রহী পার্টিসিপেন্টদের আমরা আসলে নক করব যে তারা ইন্টারমিডিয়েট ব্যাচের জন্য আগ্রহী কিনা, যারা অবভিয়াসলি এলিজিবল হবে কন্টেস্ট থেকে। ঠিক তখনই আমরা প্যারালালি আমরা আমাদের গ্রুপে পাবলিশ করব যে আমরা আসলে ইন্টারমিডিয়েট ব্যাচ একটা রান করতে যাচ্ছি। যেটা বিগিনার বা অ্যাডভান্স, বিগিনারের ক্ষেত্রে সেই ব্যাপারটা ঘটে না, বাট অ্যাডভান্স আর ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে আমরা আগে থেকে কিছু রিকোয়েস্ট নিয়ে নেই, তারপর আমরা শুরু করি, কারণ সেটার সিলেবাসটা একটু ডিফারেন্ট হয় এবং স্টুডেন্টদের প্রিভিয়াস স্কিল বা তাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে না জেনে আমরা তাদেরকে আসলে খুব একটা এই কোর্সগুলোতে আনি না, কারণ তারা পরে সাফার করে, আসলে হয়তো বা ট্যাকেল করতে পারে, সব ধরনের সিচুয়েশন ট্যাকেল করতে পারে না বা খাপ খাওয়াই নিতে পারে না। সো আমরা মোটামুটি ভালো একটা ওয়ে ফলো করে তারপর ব্যাচটা শুরু করি। বাট আমি একটা অ্যাপ্রক্সিমেশন দিতে পারি আপনাকে, মে প্রবাবলি জুনের দিকে আমাদের ইচ্ছা আছে ইন্টারমিডিয়েট ব্যাচ রান করার। সো ডিপেন্ড করে স্টুডেন্টদের আগ্রহের উপর। আগ্রহ যদি স্টুডেন্টরা দেখায় অবভিয়াসলি আমরা রান করব। নেক্সট ইন্টারমিডিয়েট কি আপনি নেবেন? আমি ঠিক শিওর না, সজীবও নিতে পারে, আমিও নিতে পারি, কারণ আমার এখন অনেকগুলা মানে প্যারালালি আমি অ্যাডভান্সের ক্লাসও নিতেছি, তো একটু প্রেশার হয়ে যেতেছে। যদি সেটা আগে শেষ করে ফেলতে পারি, আমি ফ্রি হই, কারণ প্যারালালি আমি একজন ফুল টাইম জব হোল্ডার, সো একটু প্রেশারও থাকে। সো অনেক কিছুই আছে সামনে, আবার রমজান মাস, ঈদ থাকবে, করোনার সময়, অনেক কিছুই আছে। সো ফ্যাক্টরগুলো একটু মাথায় রাখবো আর কি। সবার সিচুয়েশন আমাদের চিন্তা করতে হয়, স্টুডেন্টদেরও নানান রকম প্রবলেম থাকে, তো এগুলা চিন্তা করে হচ্ছে ব্যাচ একটা রান করা হবে। বাট ইন্টারমিডিয়েট জুন ধরতে পারো, এন্ড অফ জুন মোটামুটি। অ্যাডভান্স প্রবাবলি এই বছর হওয়ার সম্ভাবনা খুবই কম, যদি হয় শেষের দিকে, সময় লাগবে। আচ্ছা, ওয়ান কাইন্ড অফ বিগিনার্স, জি কম্পিটিটিভ বিগিনার্স কখন শুরু হবে? কম্পিটিটিভ বিগিনার এটা হচ্ছে ভাইয়া প্রবাবলি মে মাসে ডেট ফিক্স করা আছে। তোমরা যদি সাইটে যাও trading.devskill.com, সেখানে সমস্ত ডিটেলস পাবা। মে মাসে 4 তারিখ থেকে আমাদের ক্লাসটা শুরু হবে বিগিনারের। ওকে, সো এই তো।
আচ্ছা, প্রত্যেকটা কোর্সের সিলেবাস প্রিরিকুইজিট সুন্দরভাবে এখানে লিখে দেওয়া আছে। আর আমি আজকের ওয়েবিনার শেষে আমাদের বিগিনার কোর্সের প্রিরিকুইজিট কি কি হইতে পারে, বা কেউ যদি নিজেকে ইন দ্য মিন টাইম রেডি করতে চায় তার কি কি জিনিস প্র্যাকটিস করা উচিত সিকুয়েন্সিয়ালি, আমি একটা প্রপার গাইডলাইন ডেভ স্কিলের গ্রুপে পোস্ট করে দিব। যেহেতু হয়তো এখন অগোছালোভাবে বললে অনেকের মাথায় থাকবে না আমি আসলে কি বলতেছি, সো আমি গুছায় একটা পোস্ট আকারে দিয়ে দিব যেন ইজিলি তোমরা পরে সেটা কভার আপ করতে পারো। বাংলাদেশে মোটামুটি জব সেক্টরে ভালো করতে কোড ফোর্সেসে কোন রেটিং পর্যন্ত যাওয়া এনাফ? আমি ধরে নিতেছি আপনি আসলে ইন্টারভিউর কথা বলতেছেন, সো সেই ক্ষেত্রে আমি বলবো যে এক্সপার্ট লেভেলটা একটা একটা ভালো একটা রেটিং, যেটাতে আপনি মোটামুটি বেশ ভালো কমফোর্টেবল থাকবেন যে কোনো জব ইন্টারভিউতে। কারণ তুলনামূলকভাবে স্যামসাং আর&ডি ইনস্টিটিউটে আমি ছিলাম এবং সেখানকার ইন্টারভিউ প্রসেসটা ফেয়ার, খুবই ফেয়ার, প্লাস হার্ড। কম্পিটিটিভ প্রোগ্রামিং রিলেটেড যারা ওই ব্যাকগ্রাউন্ডের ছিল তাদের জন্য মোটামুটি ইজি, বাট ওই ব্যাকগ্রাউন্ড ছাড়া মানুষদের জন্য কিছুটা ডিফিকাল্ট। তাদের প্রবলেম সলভিং স্কিল খুবই ভালো হওয়া লাগে, আদারওয়াইজ ওই প্রবলেমগুলো সলভ করা কঠিন হয়। স্যামসাং, ব্রেন স্টেশন 23 এর মতো রেপুটেড সফটওয়্যার কোম্পানিগুলো ইন্টার্নদের জেনারেলি কি কি ফ্রেমওয়ার্ক শেখায়? ভাই আমি ঠিক বলতে পারবো না। স্যামসাং, আমি তো ইন্টার্ন হিসেবে ছিলাম না, ফুল টাইম সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করি ফার্স্টেই, সো আমি আসলে ওরকম ভাবে আলাদাভাবে বলতে পারতেছি না। ব্রেন স্টেশন সম্পর্কেও ওরকম ভাবে ধারণা নাই তারা কি কি ইন্টারনালি তারা কি কি ফ্রেমওয়ার্ক শেখায়, বাট ওদের মেন উদ্দেশ্য থাকে আসলে তোমাকে গড়ে তোলা না, এটা অলওয়েজই মাথায় রাখবা। যে কোনো সফটওয়্যার কোম্পানির মেন উদ্দেশ্য তোমাকে গড়ে তোলা হয় না। যদি তোমাকে গড়ার উদ্দেশ্য থাকে, দেখা যায় তারা ইমিডিয়েট কেসে তোমাকে একটা কন্ডিশনের মধ্যেও আটকায় যে তোমাকে এত সময় তোমাকে আসলে তাদেরকে সার্ভিসও দিতে হবে, কোনো কিছু ফ্রি না। তো বাস্তবতা হচ্ছে তোমাকে অনেক কিছু শিখে তারপরে সেখানে যাওয়া লাগবে, এবং তারা তোমাকে একটা তাদের নিজেদের প্রোডাক্টে তোমাকে ইউটিলাইজ করার জন্য সবসময় ট্রাই করবে। সো এটা হচ্ছে বাস্তব সত্য কথা। ক্যাটিস জাজ কি সাজেস্টেড? ক্যাটিস মানে আমি আপাতত ওরকম জাজ স্পেসিফিক ডিপেন্ডেন্সি আমি রাখতে মানা করব। লাইটোজে, কোড ফোর্সেস, এখানে স্টিক থেকে তুমি প্রবলেম সলভিং এর দিকে মনোযোগ দাও, জাজ ভুলে যাও, আইসিপিসি ভুলে যাও, বিভিন্ন কন্টেস্ট রিলেটেড প্র্যাকটিস আপাতত ভুলে যাও। আমি সাজেস্ট করব আগে নিজের প্রবলেম সলভিং স্কিলটা কোথায় আছে সেটা আগে জাজ করে নিজেকে রেডি করা, তারপর তুমি বিভিন্ন কন্টেস্টের জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারো। বাট আমি আগে বলবো নিজের পার্সোনাল ইমপ্রুভমেন্টের দিকে ফোকাস করা। সিএফ হাই রেটিং কি ম্যান্ডেটরি? না, নোপ, ম্যান্ডেটরি না, বাট অবভিয়াসলি এটা একটা ইন্ডিকেটর যে তুমি ভালো কন্টেস্ট্যান্ট। ওকে, সো আমি চেষ্টা করব সবার প্রশ্নের উত্তর দেওয়ার, বাট অবভিয়াসলি আমাদের একটা টাইম কনস্ট্রেন্ট আছে এখানে, আর অনেকের আরো নানান রকম কাজ থাকতে পারে। তো আমি সবার প্রশ্নের উত্তর ইনশাল্লাহ নিব। আমাদের ডেভ স্কিলের গ্রুপটা আছে, সেখানে আমি যখন আমাদের কম্পিটিটিভ প্রোগ্রামিং বিগিনারের জন্য প্রিরিকুইজিট হিসেবে যা যা দরকার তার লিস্ট আমি দিব, সেটার কমেন্ট সেকশনে আপনারা প্রশ্ন করতে পারেন, আমি সেখানে প্রশ্নের উত্তর দিব। কারণ আলাদাভাবে হয়তোবা সেখানে পোস্ট অ্যাপ্রুভাল সিস্টেম আছে, সো হয়তোবা অনেকের পোস্ট হয়তো অ্যাপ্রুভও হবে না বা অ্যাপ্রুভ হইতে অনেক সময় লাগবে। তার থেকে বেটার অ্যাপ্রোচ হচ্ছে কমেন্টে তার অ্যাপ্রুভাল নাই, সো সেই পোস্টের কমেন্টে আপনারা আপনাদের প্রশ্নগুলো করতে পারেন। আমি প্রশ্নগুলোর ফ্রি হয়ে বিস্তারিত উত্তর দেওয়ার চেষ্টা করব অবশ্যই। বিগিনার ব্যাচ ইফ নট ইন ওয়েবিনার ইন সেমিনার? অবভিয়াসলি ভাইয়া আমি বা আপু আমি ঠিক জানি না, যেহেতু নামটা জেনারেল লিখা, সো অবভিয়াসলি আমি সেটা দিব, আমি একটা পোস্ট আকারে লিখে দিব, কারণ হয়তোবা ডিসকাস করতে গেলে অনেক সময় চলে যাবে এবং হয়তোবা সেই সময়টা আমাদের আজকে হাতে নাই। বাট আমি গ্রুপে ডেভ স্কিলের যে ফেসবুক গ্রুপটা আছে, হয়তোবা অনেকেই আপনারা সেখানে আছেন, সেখানে আমি বিস্তারিত লিখে দিব যাতে আপনারা সেটা পরবর্তীতে পুরোটা গো থ্রু করতে পারেন। ওকে, আমার লাস্ট একটা প্রশ্ন ছিল। জি ভাই, শিওর ভাই, আপনি একটু আগে যে প্রবলেমটা দেখাইছেন এটা ব্রুট ফোর্স করে তারপর একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আন্ডার আনছেন, তো এই অবজারভেশনটা আপনার গ্রো করছে কেমনে? মানে আপনি একটা প্রবলেমকে অপটিমাইজ করার জন্য একটা ম্যাথমেটিক্যাল অপশন অবজারভেশন আনছেন, এই জিনিসটা কিভাবে গ্রো করছে? ওকে, আমি জাস্ট যদি অ্যাপ্রোচটা দেখাই, খুব সিম্পল অ্যাপ্রোচটা, তাহলে হয়তোবা তুমি বুঝবা যে আমার ওয়ে অফ থিঙ্কিংটা কিভাবে গ্রো করছে। অ্যাপ্রোচটা খুব, আমি জাস্ট 2 মিনিট লাগবে, আমি জাস্ট এক্সপ্লেইন যদি করি। প্রথমে যখন নাম্বারটা 1 ছিল, হ্যাঁ, n = 1 সে আমরা তো 1 2 3 এভাবে আগে গেছি,
এই 1কে যদি বাইনারিতে কনভার্ট করো 1ই থাকে, রাইট? এবং এটাকে যদি ডেসিমেলে কনভার্ট করো স্টিল 1ই থাকতেছে, রাইট অর রং? রাইট। সো রাইট। এরপর আমরা 2তে আসি, তখন ঘটনা কি ঘটে? তখন যেটা হয়, আমরা এই বাইনারি ফরম্যাটটা তখন কিভাবে চেঞ্জ হয়, 1 তারপর নতুন আরো 2 জন আসে, সেটা হচ্ছে 1 0, রাইট? আগের 1 কে ছিল, 1-এর জন্য চলে আসছিল সে, এখন 2 এর জন্য কে আসতেছে? আমাদের কিন্তু বাইনারি স্ট্রিং গুলা কনক্যাট হইতেছে, আমি বলছিলাম, রাইট? সো এখন 2 এর জন্য নতুন আরেকটা বাইনারি স্ট্রিং চলে আসছে, সেটা কি 1 0, রাইট অর রং? রাইট। এখন এই 1 0-র জন্য আমার ডেসিমেল ফরম্যাটটা কি হবে সেটা আমাকে বের করতে হবে, রাইট? আচ্ছা, আগে যে 1 ছিল সেটা দেখো একটু ভালো মতো চিন্তা করে, সেটা 2 ঘর লেফট শিফট হয়ে গেছে, রাইট? 2 ঘর বাদিকে চলে গেছে না এই 1টা? আগে যা ভ্যালু ছিল, একটা সংখ্যা যদি 2 ঘর লেফট শিফট হয় সে আসলে কি হয় জানো? ওই সংখ্যাটা কয় ঘর লেফট শিফট হলো? 1 ঘর 2 ঘর, তুমি তাকে আলটিমেটলি 2 টু দি পাওয়ার তত দিয়ে গুণ দাও। লেফট শিফট করা মানে ডেসিমেলে এত চেঞ্জ করা, এটা খুবই ওয়েল নোন একটা বলা যায় যে ক্যালকুলেশন আর কি। সো এতটুকু হইলে কি হয় আসলে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2, এটা আসলে কি? এটা হচ্ছে 1 0 0, এইটুকু অংশের বাইনারি ডেসিমেল ভ্যালু, রাইট? 1 0 0 মানে কি 4 না ভাইয়া? হ্যাঁ ভাই 4। আর 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2 এটাও তো 4, হ্যাঁ এটা রাইট? আচ্ছা, তাহলে এটার সাথে আমাকে অতিরিক্ত কোন জিনিসটা অ্যাপেন্ড করতে হবে? 1 0, হ্যাঁ right? 1 0 রাইট করতে হবে। 1 0 মানে কি 2 না? হ্যাঁ 2। ক্লিয়ার? হ্যাঁ বুঝতে পারছি। এই 1টা কোত্থেকে আসে? এটা হচ্ছে প্রিভিয়াস ভ্যালুটা কত, আর এখানে কি আসতেছে 2 টু দি পাওয়ার, এই 2টা কোত্থেকে আসে? এটা হচ্ছে এই যে ভ্যালু 2, তাকে বাইনারিতে কনভার্ট করলে কতগুলা বিট হয় সেটা, রাইট? তত ঘরই তো লেফট শিফট হইছে। সো এটা হচ্ছে ডিরেক্টলি লগ 2 বেসড n, এটার ফ্লোর ভ্যালু প্লাস 1, এটার সাথে অ্যাড হইতেছে n মানে কারেন্ট ভ্যালুটা, এটাই হচ্ছে আমার n এর f অফ n। আর প্রিভিয়াসটা অবভিয়াসলি কি হবে? আমি যদি f অফ n এ দাঁড়ায় থাকি, প্রিভিয়াসটা হবে f অফ n মাইনাস 1। এবার মাথায় আসলো কিভাবে আসলো জিনিসটা? হ্যাঁ ভাই। তোমাকে just লগেরটা বুঝতে পারিনি ভাইয়া। এটা হচ্ছে এটা নিয়ে অ্যাকচুয়ালি খুব হয়তো বা বিস্তারিত একটা ক্লাস নেওয়া লাগবে, বাট আমি সংক্ষেপে বলি, একটা সংখ্যা যদি n হয় ডেসিমেল নাম্বার, এটাকে যদি আপনি বাইনারিতে কনভার্ট করেন, সে নাম্বারটা হলো b, এই বাইনারি নাম্বারটাতে কয়টা ডিজিট থাকবে এটার ক্যালকুলেশনটা হচ্ছে লগ অফ n, যেখানে বেস হবে 2। এইটাকে যদি আপনি ফ্লোর করেন, ফ্লোর মানে তার দশমিক সংখ্যা, দশমিক ভ্যালুগুলো সব বাদ দিয়ে দিবেন, দিয়ে তার সাথে যদি 1 যোগ করেন, তাহলে আপনি নাম্বার অফ ডিজিট পাবেন। কেমনে? চিন্তা করেন n ইকুয়ালস টু যদি 7 হয়, 7 কে লগ 2 বেসড যদি করেন, আপনি অ্যান্সার পাবেন প্রবাবলি 2 বা 3 এরকম কিছু একটা পাবেন। সো আলটিমেটলি আপনি যদি লগ 2 বেস 7 2 বেসড করেন এবং তার সাথে একটা 1 যোগ করেন, এটাকে অবভিয়াসলি ফ্লোর করে নেওয়া লাগবে, তখন আপনি যে ভ্যালুটা পাবেন সেটা হচ্ছে 3। সরি, হ্যাঁ। সো ক্যালকুলেশনটা হচ্ছে অনেকটা এরকম, মানে আমরা নাম্বার অফ অ্যাকচুয়ালি ডিজিট নিয়ে চিন্তা করতেছি। সো যতটা ডিজিট তত ঘরে লেফট শিফট করা লাগে, তো ওরকম একটা অ্যাপ্রোচ এখানে থাকে, বিট ওয়াইজ অপারেশন ওয়ান কাইন্ড। আচ্ছা ভাইয়া, ওইটাই যদি ফ্লোর না নিয়ে আমি যদি সিলিংটা নেই, মানে তাহলে কি প্লাস 1টা কি যোগ করতে হবে? তাইলে ঝামেলা হয় অনেক সময় যে আমাদের কিছু ফ্লোটিং ভ্যালু ইরোর রিলেটেড কিছু ঝামেলা হয় ক্যালকুলেশনে। সো জাস্ট ডিরেক্টলি যদি সিল নেন তখন একটা ঝামেলা হয়। ঝামেলাটা হচ্ছে আমি একটা জাস্ট লগারিদমের একটা ক্যালকুলেশন দেখাই, তখনই আপনি বুঝবেন। সেম জিনিসটা আসলে লগ 10 বেজের ক্ষেত্রেও খাটে। ধরেন আপনি জানতে চান 100 1000, এখানে কয়টা ডিজিট আছে ভাই বলেন তো? এখানে ডিজিট কয়টা? 4টা। এবং আপনি চান এই 4কেই সামহাউ বের করবেন, নট এক্স্যাক্টলি বাইনারিতে, ডেসিমেলেই বের করতে চান। ডেসিমেলে যদি বের করতে চান, সেম অ্যাপ্রোচে আপনার অ্যান্সারটা বেসটা জাস্ট চেঞ্জ হবে। আপনি ডেসিমেলে চাইলে বেস হবে 10, বাইনারিতে চাইলে বেস হবে 2। ক্লিয়ার? সো এইটাকে যদি আপনি ক্যালকুলেট করেন, কত আসবে ভাইয়া? লগ 10 বেসড 1000, 3 না? কারণ এই যে এটা, সো 3 কে এবার আপনি সিল করেন, কত আসবে?
3 আসবে। অ্যান্সার কি আসলো? আপনার কি ডিজিট 3টা না 4টা? প্রবলেম বুঝছেন? জি ভাইয়া ঝামেলাটা বুঝতে কোথায়? পারছি, থ্যাংক ইউ। স্টিল অ্যাকচুয়ালি কারেক্ট অ্যান্সার না। ওকে ওকে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম আপাতত। হয়তোবা প্রবলেম সলভিং ক্লাস যখন হবে তখন আরো অনেক ডিটেলস আমরা বিভিন্ন প্রবলেম নিয়ে অনেক ডিপে যাব, অনেক ধরনের সিস্টেম আমরা শিখবো যে কিভাবে কিভাবে বিভিন্ন প্রবলেমকে বিভিন্ন ডাইমেনশন থেকে চিন্তা করা যেতে পারে। আর হ্যাঁ, আমরা সেমিনারের রেকর্ডিংটা আমরা দিয়ে দিব, আমরা ইউটিউবে আপলোড করবো প্রবাবলি, সো ফুল সেমিনার রেকর্ডিংটা আমরা পাবো, প্রবলেম হবে না। ওকে, ঠিক আছে, আমরা আজকের মতো আমরা আমাদের সেমিনারটা এখানেই বা ওয়েবিনারটা এখানেই শেষ করতেছি। ইনশাল্লাহ হয়তোবা সামনে অনেকের সাথেই কথা হবে বা দেখা হবে। নিজেরা প্র্যাকটিসটা আমরা অবশ্যই চালায় যাব যাদের আগ্রহ আছে এই কম্পিটিটিভ প্রোগ্রামিং নিয়ে। আর ইনশাল্লাহ সময় সুযোগ হইলে সামনে আপনাদের সবার সাথে কথাবার্তা হবে। আর আমরা রেকর্ডিংটা অবভিয়াসলি প্রোভাইড করব। ভাই আপনার মেইলটা যদি চ্যাট বক্সে দিয়ে দিতেন তাহলে। জি শিওর, আমি আমার মেইল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। আমার পার্সোনাল মেইল হ্যাঁ, ডান। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকি আর ইনশাল্লাহ কথাবার্তা হবে। সবাই সুস্থ থাকি, সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ এখন সময় খুবই খারাপ যারা বাংলাদেশে থাকি, বুঝতেই পারতেছি। নিজেরা সাবধান থাকবো, ফ্যামিলি সবাইকে একটু দেখে শুনে রাখবো, এটা জরুরি। আর শান্ত থাকবো, কমপ্লিকেটেড সিচুয়েশনে শান্ত থাকা একটা বড় স্কিল। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন সবাই, কথা হবে ইনশাল্লাহ আবার। থ্যাংক ইউ ভাই।